সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গল্প নিয়ে আমাদের বিশেষ নিবেদন। ফেলুদার গল্প এবার কাণ্ড কেদারনাথে, ফেলুদা স্পেশাল। প্রধান চরিত্রে ফেলুদা, তোপসে, লালমোহন গাঙ্গুলি, উমাশঙ্কর পুরী, মিস্টার ভার্গব, পবনদেও সিং, ভবানী উপাধ্যায়, সিংঘানিয়া ও অন্যান্যরা। শুরু হচ্ছে আজকের গল্প এবার কাণ্ড কেদারনাথে। কি ভাবছেন ফেলুবাবু? প্রশ্নটা করলেন রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। আমরা তিনজনে রবিবারের সকালে আমাদের বালিগঞ্জের বৈঠকখানায় বসে আছি। লালমোহনবাবু যথারীতি তার গড়পাড়ে বাড়ি থেকে চলে এসেছেন গল্পগুজবের জন্য। কিছুক্ষণ হলো এক পশলা বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন গনগনে রোদ। রবিবারে লোডশেডিং নেই বলে আমাদের পাখাটা খুব দাপটের সঙ্গে ঘুরছে। ফেলুদা বলল, ভাবছি আপনার সদ্য প্রকাশিত উপন্যাসটার কথা। পয়লা বৈশাখে জটায়ুর অতলান্তিক আতঙ্ক বেরিয়েছে, আর আজ 5ই বৈশাখের মধ্যেই নাকি 4,500 কপি বিক্রি হয়ে গেছে। লালমোহনবাবু বললেন, ও বইতে আপনার মতো লোকের ভাবনার খোরাক ছিল তা তো জানতুম না মশাই। না, মানে ঠিক সেরকম ভাবনা নয়, তবে ভাবছিলাম আপনার গল্প যতই গাঁজাখড়ি হোক না কেন, স্রেফ মশলা আর পরিপাকের জোরে শুধু যে উতরে যায় তাই নয়, রীতিমতো উপাদেয় হয়ে থাকে। লালমোহনবাবু গদগদ ভাব করে কিছু বলার আগেই ফেলুদা বলল, তাই ভাবছিলাম আপনার পূর্বপুরুষদের মধ্যে কোনো গল্প লিখিয়ে টিকিয়ে ছিলেন কিনা। সত্যি বলতে কি, আমরা লালমোহনবাবুর পূর্বপুরুষ সম্বন্ধে প্রায় কিছুই জানি না। উনি বিয়ে করেননি এবং ওর বাপ মা আগেই মারা গেছেন, সেটা জানি, কিন্তু তার বেশি উনিও বলেননি, আর আমরাও কিছু জিজ্ঞাসা করিনি। লালমোহনবাবু বললেন, দেখুন, 5-7 পুরুষ আগের কথা তো আর বিশেষ জানা যায় না। তাদের মধ্যে হয়তো কোনো কথক ঠাকুর ঠাকুর থাকতে পারেন, তবে গত 2-3 জেনারেশনের মধ্যে যে ছিল না সেটুকু আমি বলতে পারি। ফেলুদা জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার বাবারা কয় ভাই ছিলেন? 3 ব্রাদার্স। উনি ছিলেন মিডিল। জ্যাঠা মোহিনীমোহন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। ছেলেবেলায় আর্নিকা রাস্টাক্স আর বেলেডোনা পালসিটিলায় যে কত খেয়েছি তার কোনো ইয়ত্তা নেই। গ্রেট গ্র্যান্ডফাদার ললিতমোহন ছিলেন পেপার মার্চেন্ট। LM গাঙ্গুলি অ্যান্ড সন্সের দোকান এই সেদিন অবধিও ছিল। ভালো ব্যবসাও ছিল। গড়পাড়ের বাড়িটা LMই তৈরি করেন। ঠাকুরদাদা বাবা দুজনেই ব্যবসায় যোগ দেন। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন ব্যবসা চালান। 52তে চলে গেলেন। তারপর আর যা হয়। LM গাঙ্গুলি অ্যান্ড সন্সের নামটা ব্যবহার হয়েছিল বেশ কিছুদিন, কিন্তু মালিক বদল হয়ে গেছিল। আপনার ছোট কাকা, তিনি ব্যবসায় যোগ দেননি? নো স্যার। ছোট কাকা দুর্গামোহনকে দেখি আমার জন্মের অনেক পরে। আমার জন্ম 36-এ। দুর্গামোহন 29-এ সন্ত্রাসবাদী দলে যোগ দেন। তারপর খুলনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার টার্নবুল সাহেবকে গুলি মেরে তার থুতনি উড়িয়ে দেন। তারপর কি হয়? ফেলুদা জিজ্ঞাসা করল। তারপর আর কি, হাওয়া বেপাত্তা। পুলিশ ধরতে পারেনি ছোট কাকাকে। আমার ধারণা, আমার মধ্যে যে অ্যাডভেঞ্চার প্রীতিটা এসছে সেটা ছোট কাকার কাছ থেকেই পাওয়া। উনি আর কোনোদিনও বাড়ি ফিরে আসেননি? এসেছিলেন একবার, স্বাধীনতার পর, 49 সম্ভবত। তখন আমি 3rd ক্লাসে পড়ি। সেই প্রথম আর শেষ দেখা ছোট কাকাকে। তবে যাকে দেখলাম তিনি সেই অগ্নিযুগের ছোট কাকা দুর্গামোহন গাঙ্গুলি নন। কমপ্লিট চেঞ্জম্যান। কোথায় সন্ত্রাস, কোথায় পিস্তল। একেবারে নিরীহ সাত্ত্বিক পুরুষ। মাসখানেক ছিলেন, তারপর আবার চলে গেলেন।
তাই? কোথায় গেলেন? যতদূর মনে পড়ে কোনো জঙ্গলে কাঠের ব্যবসা করতে চলে গিয়েছিলেন। আচ্ছা, উনি বিয়ে করেননি? না। কিন্তু আপনার আপন বা জ্যাঠতুতো ভাই বোন তো আছে নিশ্চয়ই? আপন বোন আছেন। দিদি। স্বামী রেলওয়েতে চাকরি করেন, ধানবাদে পোস্টেড। জ্যাঠার কোনো ছেলে নেই, 3 মেয়ে। 3জনের স্বামী ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন। বিজয়া দশমীতে একটি করে পোস্টকার্ড, ব্যাস। আর কি। আসলে বুঝলেন ফেলুবাবু, রক্তের সম্পর্কটা কিছুই নয়। এই যে আপনার আর তপসের সঙ্গে আমার তার সঙ্গে কি কোনো ব্লাড কানেকশন? লালমোহন বাবুকে কথা থামাতে হলো, কারণ দরজায় টোকা পড়েছে। এটা যাকে বলে প্রত্যাশিত, কারণ টেলিফোনে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল 9:30টার জন্য। এখন বেজে 9:33। ভদ্রলোকের নামটা আগেই জানা ছিল, টেলিফোন মারফত, উমাশঙ্কর পুরী। এবার চেহারাটা দেখা গেল। মাঝারি হাইট, দোহরা গড়ন, পরনে ঘি রঙের হ্যান্ডলুমের স্যুট, দাড়িগোপ সব কামানো, মাথার চুল কাঁচা পাকা মেশানো, ডান দিকে সিঁথি। এই শেষের ব্যাপারটা দেখলেই কেন যেন আমার অস্বস্তি হয়। মনে হয় মুখটা যেন আয়নায় দেখছি। পুরুষদের মধ্যে শতকরা 1জনের বেশি ডান দিকে সিঁথি করে কিনা সন্দেহ, যদিও কারণটা জিজ্ঞাসা করলে বলতে পারবো না। ভদ্রলোক চেয়ারে বসতেই ফেলুদা মন্তব্য করল, আচ্ছা, আপনাকে কি খুব তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে? উমাশঙ্করের ভুরু কপালে উঠে গেল। আহ, হ্যাঁ, তা ঠিক, কিন্তু আপনি সেটা জানলেন কি করে? আপনার বাহাতের সব নখই পরিষ্কার করে ক্লিপ দিয়ে কাটা। তার একটি নখ এখনো কোটের পকেটের ধারে লেগে আছে। অথচ ডান হাতে দুটো নখের পরে বাকিগুলো তো সব আর কি বলি বলুন, বললেন মিস্টার পুরী। ঠিক সেই সময় একটা ট্র্যাঙ্ক কল চলে এলো। কথা শেষ হতে হতে দেখি আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়ে গেছে। তাই আর কি, তাড়াহুড়ো করে চলে এলাম। আর বুঝতেই তো পাচ্ছেন। যাকগে, এবার বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মিস্টার পুরী গম্ভীর হয়ে নিজেকে সংযত করে নিলেন। তারপর বললেন, মিস্টার মিটার, আমি থাকি ভারতবর্ষে আরেক প্রান্তে। আপনার নাম শুনেছি ভগবানগড়ের রাজার কাছ থেকে। শুধু নাম নয়, প্রশংসা। তাই আমি আপনার কাছে এসেছি। সে তো আমার কাছে খুব গর্বেরই কথা। কিন্তু এখন কথা হচ্ছে কি? মিস্টার পুরী থামলেন। তার মধ্যে এক ইতস্তত ভাব লক্ষ্য করছিলাম। তিনি আবার বললেন, ব্যাপারটা হচ্ছে কি, একটি দুর্ঘটনা ঘটতে পারে, সেইটা যাতে না ঘটে, তাই আপনার সাহায্য চাইছি। সেটা পাওয়া যাবে কি? ফেলুদা বলল, দেখুন, আপনি কি ঘটনা বা দুর্ঘটনার কথা বলছেন, সেটা আসলে কি সেটা না জানা পর্যন্ত আমি সঠিক কোনো মতামত দিতে পারছি না। শ্রীনাথ এই সময় চা, চানাচুর, বিস্কুট এনে রাখাতে কথায় একটু বিরতি পড়ল। তারপর মিস্টার পুরী একটা বিস্কুট তুলে নিয়ে বললেন, আপনি রূপনারায়ণগড়ের নাম শুনেছেন কি? ফেলুদা বলল, আহ, নামটা তো খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, এটা কি উত্তরপ্রদেশে? হুম, ঠিকই বলেছেন আপনি, বললেন মিস্টার পুরী। আলিগড় থেকে 90 কিলোমিটার পশ্চিমে। আমি যখনকার কথা বলতে যাচ্ছি সেটা আজ থেকে 30 বছর আগে। তখন রাজা ছিলেন চন্দ্রদেও সিং। আমি ছিলাম ওই স্টেটের ম্যানেজার। ভারত স্বাধীন হয়ে গেলেও তখন ওই সব নেটিভ স্টেটের উপর তত চাপ পড়েনি। রাজারা তখনও রাজাই ছিলেন। চন্দ্রদেবের বয়স 54 বছর, কিন্তু তখনও সিংহের মতো চেহারা। শিকার করেন, টেনিস খেলেন, পোলো খেলেন, পৌরত্বের কোনো লক্ষণ নেই। একটা ব্যারাম তাকে মাঝে মাঝে বিব্রত করত, কিন্তু সেটা যে হঠাৎ এমন আকার ধারণ করবে তা আমরা কেউ স্বপ্নেও ভাবিনি। হাঁপানি, সে যে কি হাঁপানি, সে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। একটা জলজান্ত জোয়ানকে 6 মাসের মধ্যে কঙ্কালে পরিণত করতে পারে এই প্রথম দেখলাম। কোনো ওষুধে কাজ হচ্ছিল না। হয়তো 2-3 দিন হয়, তারপর আবার ডেকে সেই সময় খবর এলো হরিদ্বারে নাকি এক ভদ্রলোক থাকেন, নাম ভবানী উপাধ্যায়। তিনি নাকি হাঁপানির অব্যর্থ ওষুধ জানেন। বহু রোগী তার ওষুধে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে।
আমি নিজেই চলে গেলাম হরিদ্বারে। ঠিকানা জানা ছিল না ভদ্রলোকে, কিন্তু খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না, কারণ ওখানে ওনাকে অনেকেই চেনে। সাদাসিধে মানুষ, ছোট একটা বাড়িতে থাকেন। আমাকে যথেষ্ট খাতির করে তার তক্তপোষে বসালেন। তারপর সব শুনে টুনে বললেন যে উনি আসবেন আমার সঙ্গে, রাজাকে ওষুধ দেবেন, সারাবার হলে 10 দিনের মধ্যেই সারবে, না হলে নয়। সেই 10 দিন উনি ওখানেই থাকবেন। ওষুধে কাজ না দিলে তিনি কোনো পয়সা নেবেন না। বললে বিশ্বাস করবেন না মিস্টার মিটার, 10 দিনে নয়, 7 দিনেও নয়, 3 দিনের মধ্যে রাজার হাঁপানি উধাও। এমন যে ঘটতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। উপাধ্যায় বললেন তার ওষুধের দাম মাত্র 50 টাকা। রাজাকে বলতে তিনি কথাটা কানেই তুললেন। বললেন, আমি মরতে বসেছিলাম, উনি আমাকে এসে বাঁচালেন, নতুন জীবন দিলেন, আর তার দাম কিনা মাত্র 50 টাকা। এখানে বলা দরকার যে রাজা চন্দ্রদেও মানুষটা ছিলেন একটু খামখেয়ালি প্রকৃতির। তাছাড়া তার শোক, তার আনন্দ, তার ক্রোধ, তার দয়া দাক্ষিণ্য সবই সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি মাত্রায়। 50 টাকার বদলে উনি উপাধ্যায়কে যেটা দিলেন সেটা একটা মণিমুক্তা খচিত সোনার বালগোপাল। জিনিসটা আসলে একটা পেন্ডেন্ট বা লকেট, লম্বায় ইঞ্চি তিনেক। তখনকার দিনে সেটার দাম 5-7 লাখ টাকা তো হবে। একটু ফাঁক পেয়ে ফেলুদা প্রশ্ন করল, উপাধ্যায় কি নিলেন সেই লকেট? সেই কথাই তো বলছি, বললেন উমাশঙ্কর পুরী। উপাধ্যায় বললেন, আমি সাদাসিধে মানুষ, আমাকে এমন বিপাকে ফেলছেন কেন? এত দামি একটা জিনিস আমার কাছে থাকবে, সেটা লোকে আমার বলে বিশ্বাস করবে কেন? সবাই ভাববে আমি চুরি করেছি। তা শুনে রাজা বললেন, কারোর তো জানার দরকার নেই, আমরা তো আর খবরটাকে ঢাক পিটিয়ে জাহির করতে যাচ্ছি না। আর নিহাতি যদি কেউ জেনে ফেলে, তার জন্য আমি আমার নিজের শিলমোহর দিয়ে লিখে দিচ্ছি যে এটা আমি তোমাকে পরিতোষক হিসেবে দিলাম। এরপর তো আর কারো কিছু বলার নেই। উপাধ্যায় বলল, তাই যদি হয় তাহলে আমি মাথা পেতে নেব আপনার এই পরিতোষক। ফেলুদা জিজ্ঞাসা করল, আপনি, রাজা এবং উপাধ্যায়, এই 3জন ছাড়া আর কেউ কি এই ঘটনাটার কথা জানতো? আমি সত্যি কথা বলবো, বললেন উমাশঙ্কর পুরী। রাজা নিজে যদি খেয়াল বশে কাউকে বলে থাকেন তাহলে সেটা আমি জানি না। ব্যাপারটা জানতো রাজা, রানী, 2 রাজকুমার, সুরজ ও পবন। বড় কুমার সুরজ অতি চমৎকার ছেলে, রাজপরিবারে এমন দেখা যায় না। তার বয়স তখন 22 কি 23 হবে। ছোট কুমারের বয়স তখন 15। এছাড়া জানতাম আমি, আমার স্ত্রী, আমার ছেলে দেবশঙ্কর, তখন তার বয়স 5 কি 6। ব্যাস, আর কেউ না। আর এটাও আপনি খেয়াল করে দেখুন মিস্টার মিটার, এই খবর কিন্তু গত 30 বছরে কোনো কাগজে বেরোয়নি। আপনি তো সাংবাদিকদের জানেন, তারা এর গন্ধ পেলে কি ছেড়ে দিত? সে কথা ঠিক, বলল ফেলুদা। ব্যাপারটা গোপনীয়তা রক্ষিত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, এবার আমরা এগিয়ে আসছি বর্তমানের দিকে। রাজা চন্দ্রদেও সিং বেঁচে ছিলেন আর বছর 12। তারপর সুরজদেও রাজা হলেন। রাজা মানে তখন আর রাজা কথাটা ব্যবহার করা চলে না, বলতে পারেন উনিই হলেন কর্তা। আপনি তখনও ম্যানেজার? আজ্ঞে হ্যাঁ, এবং আমি প্রাণপণে চেষ্টা করছি যাতে ব্যবসা ইত্যাদির সাহায্যে রূপনারায়ণগড়ের ভবিষ্যৎকে আরও মজবুত করা যায়। কিন্তু মুশকিল হয়েছে কি, সুরজদেওর এসব দিকে কোনো উৎসাহ ছিল না। তার নেশা হচ্ছে বই। সে দিনের মধ্যে 16 ঘন্টা তার লাইব্রেরিতে পড়ে থাকে। সেখানে আমার একার চেষ্টায় আমি কি করতে পারি বলুন? ফলে আর্থিক দিক দিয়ে স্টেটের অবস্থা ক্রমেই খারাপ হয়ে আসতে থাকে। আপনার নিজের ছেলেও তো তখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, দেবীকে অবশ্য আমি আগেই আলিগড় স্কুলে পাঠিয়ে দিই। সে আর রূপনারায়ণগড়ে ফেরেনি, দিল্লি গিয়ে নিজেই ব্যবসা শুরু করে দিয়েছে। আপনার কি একটাই ছেলে? আজ্ঞে হ্যাঁ। যাই হোক, আমার নিজের অনেকবার মনে হয়েছে যে ম্যানেজারি ছেড়ে দিয়ে আমার নিজের দেশ মোরাদাবাদে গিয়ে কিছু একটা করি, কিন্তু মায়া কাটাতে পারছিলাম না। মিস্টার পুরী এবার পকেট থেকে একটা চুরুট বার করে ধরিয়ে নিয়ে বললেন, এবার আমি আসল ঘটনায় আসছি। আপনার যদি ধৈর্যচ্যুতি হয়ে থাকে তাহলে আমায় মাফ করবেন। 7 দিন আগে পর্যন্ত 29শে এপ্রিল শনিবার রূপনারায়ণগড়ের ছোট কুমার পবনদেও সিং হঠাৎ আমার কাছে এসে হাজির হয়। তার প্রথম কথাই হলো, আমার বাবার হাঁপানি যিনি সারিয়েছিলেন তার নাম ও তার হরিদ্বারের ঠিকানা আমার চাই।
স্বভাবতই আমি প্রথমে জিজ্ঞাসা করলাম কারো কোনো অসুখ করেছে কিনা। পবন বলল, না তা নয়, সে একটা টেলিভিশনের ছবি করছে, তার জন্য ওই ভদ্রলোককে দরকার। পবন যে ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করে সেটা আমি জানতাম, কিন্তু সে যে টেলিভিশন নিয়ে মেতে উঠেছে সে খবর জানতাম না। আমি বললাম, তুমি কি তোমার ছবিতে সে ভদ্রলোককে দেখাতে চাও? সে বলল, অবশ্যই, শুধু তাই নয়, বাবা তাকে যে লকেটটা দিয়েছিলেন সেটাও দেখাবো। একটা অসুখ সারিয়ে এরকম বকশিস আর কেউ কোথাও পেয়েছে বলে আমার মনে হয় না। তখন আমার পবনকে বলতেই হলো যে উপাধ্যায় তার এই পারিতোষিকের ব্যাপারটা একেবারে প্রচার করতে চাননি। পবন বলল, 30 বছর আগে একটা লোক যে কথা বলেছে, আজও যে সে তাই বলবে এমন কোনো কথা নেই। সমস্ত পৃথিবীর কাছে নানা রকম তথ্য পরিবেশন করা টেলিভিশনের একটা প্রধান কাজ। আপনি আমাকে নাম ঠিকানা দিন, ওকে রাজি করবার ভার আমার। কি আর করি, বাধ্য হয়ে উপাধ্যায়ের নাম ঠিকানা দিয়ে দিলাম। সে ধন্যবাদ দিয়ে চলে গেল। আচ্ছা, উপাধ্যায়ের বয়স এখন আন্দাজ কত হবে? ফেলুদা জিজ্ঞাসা করল। তা 70-72 তো হবেই। রূপনারায়ণগড়ে যখন এসেছিলেন তখন তার যৌবন পেরিয়ে গেছে। ফেলুদা উমাশঙ্করের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে বলল, আপনি কি শুধু এই ব্যাপারটার গোপনীয়তা রক্ষা হবে না বলেই চিন্তিত হচ্ছেন? মিস্টার পুরী মাথা নাড়লেন। না মিস্টার মিটার, আপনি ঠিকই আন্দাজ করেছেন। শুধু যদি তাই হতো তাহলে আমি আপনার কাছে আসতাম না। আমার ভয় হচ্ছে ওই লকেটটাকে নিয়ে। পবনের নতুন শখ হয়েছে টেলিভিশনের ছবি তোলার। আপনি নিশ্চয়ই জানেন যে কাজটা খরচ সাপেক্ষ। পবনের নিজের কোনো অর্থ সংগ্রহের রাস্তা আছে কিনা জানি না, কিন্তু এটা জানি যে ওই লকেটটা ওর সমস্ত অর্থ সমস্যা দূর করে দিতে পারে। কিন্তু ওই লকেটটাকে হাত করতে হলে তো তাকে অসৎ উপায় অবলম্বন করতে হতে পারে। তা তো বটে। আচ্ছা, পবনদেহ ছেলে কেমন? সে বাপের কিছু দোষ গুণ দুটোই পেয়েছে। পবনের মধ্যে একটা বেপরোয়া দিক আছে, ভালো খেলোয়াড়, ছবি ভালো তোলে, আবার জুয়ার নেশাও আছে। অথচ তার দরাজ মনের পরিচয়ও পেয়েছে। ওকে চেনা ভারী শক্ত, যেমন ছিল ওর বাপকে। তাহলে আপনি আমার কাছে কি চাইছেন? আমি চাইছি আপনি দেখুন যাতে এই অসৎ উপায়টা অবলম্বন না করা হয়। পবনদেহ কি হরিদ্বার যাচ্ছেন? আগে হ্যাঁ, তবে তার যেতে একটু দেরি হবে, অন্তত 5-7 দিন, কারণ এখনও উনি প্যালেসের ছবি তুলছেন। সে ঠিক আছে, কিন্তু আমাদের যেতে গেলেও তো সময় লাগবে, কারণ তার আগে তো ট্রেনের বুকিং পাওয়া যাবে না। তা বটে। কিন্তু ধরুন যদি আমি আপনাদের এই কেসটা নিই, আমি আপনাদের ছোট কুমারকে চিনছি কী করে? সে ব্যবস্থাও আমি করে এনেছি। দিল্লির একটি সাপ্তাহিক কাগজে কুমারের এই রঙিন ছবিটা বেরিয়েছিল গত মাসে। একটা বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপে জিতেছিল। এটা আপনি রাখুন। আর মানে আপনার আগাম কিছু। আমি 1000 টাকা অ্যাডভান্স নিই, বলল ফেলুদা। কেস সফল না হলেও সেটা ফেরত দিই না, কারণ সফল না হওয়াটা অনেক সময় গোয়েন্দার অক্ষমতার উপর নির্ভর করে না। সফল হলে আমি আরও 2000 টাকা নিই। বেশ, আপনাকে এখনই কিছু বলতে হবে না। আমি পার্ক হোটেলে আছি। আপনি কি স্থির করেন বিকেল 4টে নাগাদ ফোন করে জানিয়ে দেবেন? হ্যাঁ হলে আমি নিজে এসে আপনাকে আগাম টাকা দিয়ে যাব। ফেলুদা যে কেসটা নেবে সেটা আমি আগে থেকেই জানতাম। আজকাল আমরা মক্কেলের কথাবার্তা হংকং থেকে কেনা একটা মাইক্রো ক্যাসেটে তুলে রাখি। মিস্টার পুরীর বেলাতেও ওর অনুমতি নিয়ে তাই করেছিলাম। ফেলুদা দুপুরে সেসব কথাবার্তা প্লেব্যাক করে খুব মন দিয়ে শুনে বলল, কেসটা নেওয়ার সপক্ষে দুটি যুক্তি রয়েছে। একটি হলো এর অভিনবত্ব, আর 2 হলো গোয়েন্দাগিরির প্রথম যুগে দেখা হরিদ্বারের ঋষিকেশটা আরেকবার দেখার লোভ। বাদশাহী আংটির ক্লাইম্যাক্সটা যে হরিদ্বারেই শুরু হয়েছিল সেটা আমিও কোনোদিনও ভুলব না। পার্ক হোটেলে টেলিফোন করে কেসটা নিচ্ছি বলে ফেলুদা মিস্টার পুরীকে জানিয়ে দিয়েছিল, আর মিস্টার পুরীও আধ ঘন্টার মধ্যে এসে আগাম টাকা দিয়ে গিয়েছিলেন। প্রায় সঙ্গে সঙ্গে পুষ্পক ট্রাভেলসে ফোন করে ফেলুদা ডুন এক্সপ্রেসে আমাদের বুকিংয়ের জন্য জানিয়ে দিয়েছিল। হঠাৎ 2 দিন পরে এক অদ্ভুত ব্যাপার ঘটল। রূপনারায়ণগড় থেকে মিস্টার পুরী এক টেলিগ্রাম এসে হাজির। রিকোয়েস্ট ড্রপ কেস, লেটার ফলোস। ড্রপ কেস? এ তো তাজ্জব ব্যাপার।
এমন তো আমাদের অভিজ্ঞতায় কখনো হয়নি। মিস্টার পুরীর চিঠিও এসে গেল 2 দিন পরে। মোদ্দা কথা হচ্ছে, ছোট কুমার মত পাল্টেছে। সে হরিদ্বার ঋষিকেশকে ছবি তুলবে, তাতে উপাধ্যায় থাকবেন, কিন্তু তাতে শুধু দেখানো হবে তিনি কিভাবে নিজের ওষুধ দিয়ে স্থানীয় লোকেদের চিকিৎসা করেন। রূপনারায়ণগড়ের রাজার চিকিৎসা যে উপাধ্যায় করেছিলেন সেটাও ছবিতে বলা হবে, কিন্তু মহামূল্য পরিদর্শকের কথাটা বলা হবে না। ফেলুদা টেলিগ্রামের উত্তর দিল, ড্রপিং কেস বাট গোয়িং অ্যাজ এ পিলগ্রিমস, অর্থাৎ কেসটা বাতিল করছি কিন্তু তীর্থযাত্রী হিসাবে যাচ্ছি। আমি জানি ফেলুদা ও কথা লিখলেও ও নিজের গরজেই চোখ কান খোলা রাখবে, আর তদন্তের কোনো কারণ দেখলে তদন্ত করবে। সত্যি বলতে কি, ভবানী উপাধ্যায় আর ছোট কুমার পবনদেও সিং, এই দুটো লোককেই আমার খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছিল। আমরা 3জন এখন ডুন এক্সপ্রেসের একটা 3 টিয়ার কম্পার্টমেন্টে বসে আছি। ফৌজাবাদ স্টেশনে মিনিট 2 হলো গাড়ি থেমেছে। আমরা ভাড়ের চা কিনে খাচ্ছি। ফেলুদা তার সামনের সিটে বসা লালমোহন বাবুকে জিজ্ঞাসা করল, আপনি যে বলেছিলেন যে আপনি হরিদ্বার এসেছেন, সেটা কবে বলুন তো? আমার ঠাকুরদাদা একবার সপরিবারে তীর্থ ভ্রমণে যান, বললেন লালমোহন গাঙ্গুলি, ইনক্লুডিং হরিদ্বার। তখন আমার বয়স 1.5 বছর, কাজেই নো মেমোরি। এবার অন্য দিক থেকে আরেকটা প্রশ্ন এলো, আপনারা কি শুধু হরিদ্বারই যাচ্ছেন, নাকি ওখান থেকে এদিক ওদিকেও ঘুরবেন? এ প্রশ্ন করলেন লালমোহন বাবুর পাশে বসা এক বৃদ্ধ। মাথায় সামান্য চুল যা আছে তা সবই পাকা, কিন্তু চামড়ার টান, দাঁত সবই অরিজিনাল। ওর চোখের দুপাশে যে খাঁজগুলো রয়েছে সেগুলো যেন হাসবার জন্যই তৈরি হয়ে আছে। ফেলুদা বলল, আসলে হরিদ্বারে একটা কাজ ছিল, সেটা হয়ে গেলে পরে দেখা যাবে। কি বলছেন মশাই? বৃদ্ধের চোখ কপালে উঠে গেছে। এত দূর এসে কেদার বদ্রীটা দেখে যাবেন না? বদ্রীনাথ তো সোজা বাসে করেই যাওয়া যায়। কেদারের শেষের কটা মাইল অবশ্য এখনো বাস রুট হয়নি, তবে এও ঠিক যে কেদারের কাছে বদ্রী কিছুই নয়। যদি পারেন তো একবার কেদারটা ঘুরে আসবেন। শেষের হাঁটা পথটুকু আর কি, আপনাদের বয়স আর কি। তবে এনার জন্য ডান্ডি বা টাট্টু ঘোড়াই আছে। টাট্টু ঘোড়ায় চড়েছেন কখনো? শেষের প্রশ্নটা অবশ্য লালমোহন বাবুকেই করা হলো। লালমোহন বাবু হাতের ভাড়াটায় একটা শেষ চুমুক দিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে গম্ভীরভাবে অন্যদিকে চেয়ে বললেন, আজ্ঞে না, তবে থর ডেজার্টে একবার উটের পিঠে চড়ে দৌড়ের অভিজ্ঞতা হয়েছে। সেটা কি আপনার হয়েছে? বৃদ্ধ মাথা নাড়লেন, না তা হয়নি। আমার চড়বার ক্ষেত্রে হলো হিমালয়ের এই অংশ বিশেষ। 23 বার এসেছি কেদার বদ্রী, বুঝলেন। ভক্তি টক্তি যে তেমন আছে তা ঠিক না, তবে এখানকার প্রাকৃতিক দৃশ্য থেকেই আমি সব আধ্যাত্মিক শক্তি আহরণ করে থাকি। কোনো বিগ্রহের দরকার হয় না, বুঝলেন তো। ভদ্রলোকের নাম পরে জেনেছিলাম, মাখনলাল মজুমদার। শুধু কেদার বদ্রী নয়, যমুনোত্রী, গঙ্গোত্রী, গোমুখ, পঞ্চকেদার, বাসুকিতলা এসবই ওর দেখা আছে। নেহাত একটা সংসার আছে, না হলে হিমালয়েই থেকে যেতেন নিশ্চিত। অবশ্যই এটাও বললেন যে আজকের বাস ট্যাক্সিতে করে যাওয়া আর আগেকার দিনে পায়ে হেঁটে যাওয়া এক জিনিস নয়। বললেন, আজকাল তো আর পিলগ্রিম নয়, সব পিকনিকার্স। তবে হ্যাঁ, গাড়ির রাস্তা তৈরি করে তার হিমালয়ের দৃশ্য পাল্টানো যায় না। নয়নভিরাম বলতে যা বোঝায় সেরকম দৃশ্য এখনো অফুরন্ত আছে। ভোর 6টায় ডুন এক্সপ্রেস পৌঁছালো হরিদ্বার। সেই বাদশাহী আংটির সময় যেমন দেখেছিলাম, পান্ডার উপদ্রবটা যেন তার চেয়ে একটু কম বলে মনে হলো।
স্টেশনেই একটা রেস্টুরেন্টে চা বিস্কুট খেয়ে নিলাম। উপাধ্যায়ের নাম এখানে অনেকেই জানে, আন্দাজ করেই বোধহয় ফেলুদা রেস্টুরেন্টের ম্যানেজারকে তারা হদিশ জিজ্ঞাসা করলো। উত্তর শুনে বেশ ভালো রকম একটা হোঁচট খেলাম। আচ্ছা, আপনি ভবানী উপাধ্যায়ের কথা জিজ্ঞাসা করছেন? ভবানী উপাধ্যায় তো 3-4 মাস হলো হরিদ্বার ছেড়ে রুদ্রপ্রয়াগ চলে গেছেন। তার বিষয়ে আরও খবর কে দিতে পারে বলতে পারেন কি? জিজ্ঞাসা করলো ফেলুদা। উত্তর এলো, এখনকার খবর পেতে হলে রুদ্রপ্রয়াগেই যেতে হবে। আর যদি আগেকার খবর চান তো কান্তি ভাই পণ্ডিতের কাছে যান। উনি ছিলেন উপাধ্যায়ের বাড়িওয়ালা, তিনি সব খবর জানবেন। তিনি কি লক্ষণ মহল্লাতেই থাকেন? হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি বাড়িতে থাকেন ওরা। সবাই ওকে চেনে এখানে, জিজ্ঞাসা করলেই বলে দেবে। কান্তি ভাই পণ্ডিতের বয়স 60-65, বেটেঘাটো, চোখা চাকা ফর্সা চেহারা, খোঁচা খোঁচা গোঁফ, কপালে চন্দনের ফোঁটা আর চোখে বাইফোকাল চশমা। আমরা ভবানী উপাধ্যায়ের খোঁজ করছি জেনে উনি রীতিমতো অবাক হয়ে গিয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? আরো একজন তো খোঁজ করে গেলেন এই 3-4 দিন আগে। তার চেহারা কি মনে আছে আপনার? হ্যাঁ, তা মনে আছে বই কি। আচ্ছা, তাহলে দেখুন তো এই চেহারার সঙ্গে মেলে কিনা। ফেলুদা পকেট থেকে ছোট কুমার পবনদেওর একটা ছবি বার করে দেখালো। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই লোক, বললেন কান্তিভাই পণ্ডিত। আমি রুদ্রপ্রয়াগের ঠিকানা দিয়ে দিলাম তাকে। সে ঠিকানা অবশ্য আমারও চাই, বলে ফেলুদা তার কার্ডটা বার করে দিল মিস্টার পণ্ডিতের হাতে। কার্ডটা পাওয়া মাত্র মিস্টার পণ্ডিতের হাবভাব একদম বদলে গেল। এতক্ষণ আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, এবার আমাদের সকলকে চেয়ার, মোড়া আর তক্ত বসে ভাগাভাগি করে বসতে দেওয়া হলো। क्या कुछ गड़बड़ है मिस्टर मित्तर? যতদূর জানি এখনো হয়নি, বলল ফেলুদা, তবে হবার একটা সম্ভাবনা আছে। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই মিস্টার পণ্ডিত, আপনি সঠিক উত্তর দিতে পারলে খুব উপকার হবে। I will try my best. মিস্টার উপাধ্যায় ব্যক্তিগত সংগ্রহে কি কোনো একটা মহামূল্যবান জিনিস ছিল? মিস্টার পণ্ডিত একটু হেসে বললেন, এই প্রশ্নটা আমাকে দ্বিতীয়বার করা হচ্ছে। আমি মিস্টার সিংকে যা বলেছি আপনাকেও তাই বলছি। মিস্টার উপাধ্যায় একটা থলি উনি আমার সিন্ধুকে রাখতে দিয়েছিলেন, কিন্তু তাতে কি ছিল সেটা আমি কোনোদিনও দেখিনি বা জিজ্ঞাসাও করিনি। সেটা উনি রুদ্রপ্রয়াগে নিয়ে গেছেন কি? ইয়েস স্যার, অ্যান্ড আনাদার থিং, আপনি ডিটেকটিভ তাই এই খবর আমি আপনাকে বলছি, আপনার হয়তো কাজে লাগতে পারে। 5-6 মাইল আগে দুজন লোক, তখনও মিস্টার উপাধ্যায় ছিলেন এখানে, একজন সিন্দিকি মারোয়ারি হবেন। হি লুকড এ রিচ ম্যান অ্যান্ড আনাদার ম্যান, দুজন উপাধ্যায়ের সঙ্গে করে দেখা করতে এসছিল। অনেক কথা হচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। 1 ঘন্টার উপর ছিল। তারা যাবার পর উপাধ্যায় একটা কথা আমাকে বলে, সেটা আমি আপনাকে বলছি। পণ্ডিতজি, আমি একটা রিপুকে জয় করেছি। মিস্টার সিংঘানিয়া আমাকে লোভের মধ্যে ফেলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমি সে লোভ কাটিয়ে উঠেছি। আপনি উপাধ্যায়ের এই সম্পত্তির কথা আর কাউকে বলেননি? দেখুন মিস্টার মিত্তার, ওর যে একটা কিছু লোকাবার জিনিস আছে সেটা অনেকেই জানতো, আর সেই আড়ালের ঠাট্টাও করতো। আমার আবার সন্ধেবেলায় একটু নেশা করার অভ্যেস আছে, হয়তো কখনো কিছু বলে ফেলেছি, কিন্তু উপাধ্যায়জিকে সকলে এখানে এত ভক্তি করতো যে সিন্ধুকে কি আছে সে নিয়ে কেউ কোনোদিনও মাথা ঘামায়নি। আচ্ছা, উনি যে রুদ্রপ্রয়াগে গেলেন, এর পিছনে কোনো কারণ আছে কি? আমাকে বলেছিলেন যে গঙ্গার ঘাটে ওর একজন সাধুর সঙ্গে আলাপ হয়, তার সঙ্গে কথা বলে উপাধ্যায়ের মধ্যে এক মানসিক চেঞ্জ আসে। আমার মনে হয় চেঞ্জটা বেশ সিরিয়াস ছিল। কথা টথা সব কমিয়ে দিয়েছিলেন, অনেক সময় চুপ বসে ভাবতেন। আচ্ছা, যেসব ওষুধপত্র ছিল সেগুলো কি উনি সঙ্গে করেই নিয়ে গেছেন? ওষুধ বলতে তো বেশি কিছু ছিল না, কয়েকটা বয়েম, কিন্তু শিকড় বাকড় ছিল, কিছু মলম, কিছু বড়ি আর কি। ওগুলো সবই উনি নিয়ে গেছেন। তবে আমার নিজের ধারণা কি বলুন তো,
উনি বোধহয় পুরোপুরি সন্ন্যাসীর দিকে চলে যাবেন। উনি বিয়ে থা করেননি? না, সংসারের প্রতি ওর কোনোদিনও টান ছিল না। যাওয়ার দিন আমাকে বলে গেলেন, ভোগের রাস্তা ত্যাগের রাস্তা দুটোই আমার সামনে ছিল, আমি ত্যাগটাই বেছে নিলাম। আচ্ছা, ভালো কথা, বলল ফেলুদা। আপনি যে বললেন ওর রুদ্রপ্রয়াগের ঠিকানা আপনি দিয়ে দিয়েছেন ওই ভদ্রলোকটিকে, আপনি ঠিকানা পেলেন কি করে? কেন? উপাধ্যায় আমাকে পোস্টকার্ড লিখেছে সেখান থেকে। সে পোস্টকার্ড কি এখন আছে? আছে বই কি। মিস্টার পণ্ডিত তার পিছনের একটা তাকে রাখা বাক্সের ভিতর হাত ঢুকিয়ে একটা পোস্টকার্ড বের করে ফেলুদাকে দিলেন। হিন্দিতে লেখা 8-10 লাইনের চিঠি। সেটা ফেলুদা বারবার পড়ল কেন, আর বিড়বিড় করে দুবার মোস্ট ইন্টারেস্টিং বললই বা কেন, সেটা আমি বলতে পারবো না। মিস্টার পণ্ডিত আমাদের একটা ভালো ট্যাক্সির কথা বলে দিলেন। আপাতত রুদ্রপ্রয়াগ, তারপর যেখানে যাওয়ার দরকার সেখানেই যাবে। গাড়োয়ালি ড্রাইভারের নাম যোগীন্দ্ররাম। লোকটিকে দেখে আমার ভালো লাগলো। আমরা বললাম 12টা নাগাদ খেয়ে দিয়ে রওনা দেবো ঋষিকেশের দিকে। ঋষিকেশ সেখান থেকে মাইল 15। হরিদ্বারে কিছু দেখার নেই। গঙ্গার ঘাটটা পর্যন্ত আগের বারে যা দেখেছিলাম তেমন আর নেই। বিশ্রী দেখতে সব নতুন বাড়ি উঠেছে আর তাদের দেয়াল জোড়া বিজ্ঞাপন। ঋষিকেশ যাওয়ার দরকার, কারণ আমাদের রুদ্রপ্রয়াগে থাকার বন্দোবস্ত করতে হবে। ইচ্ছা করলে ধর্মশালায় থাকা যায়। এখানে প্রায় সব শহরেই বহুদিনের পুরনো নামকরা কালীকমলী ধর্মশালা রয়েছে, কিন্তু ফেলুদা জানে রূপনারায়ণগড়ের ছোট কুমার ওসব ধর্মশালায় থাকবে না। আমরা ঋষিকেশে গিয়ে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের রেস্ট হাউসে একটা ডাবল রুম পেয়ে গেলাম। ওরা বলল যে 3 জন লোক হলে বাড়তি একটা খাটিয়া পেতে দেবে। 12টা নাগাদ খেয়ে আমরা রওনা দিলাম রুদ্রপ্রয়াগ। কয়েক মাইল যাওয়ার পর ডাইনে পড়ল লক্ষ্মণ ছিল। এখানেও দুদিকে বিশ্রী বিশ্রী নতুন বাড়ি আর হোটেল হয়ে জায়গাটা মজায় নষ্ট করে দিয়েছে। তাও বাদশাহ আংটির শেষ পর্বের ঘটনা মনে করে গাটা বেশ ছমছম করছিল। রুদ্রপ্রয়াগ জরুরি দুটো কারণে। এক হলো জিম করবেট, দ্য ম্যান ইটিং লেপার্ড অফ দ্য রুদ্রপ্রয়াগ। যে পড়েছে সে কোনোদিনও ভুলতে পারবে না যে কী আশ্চর্য ধৈর্য, অধ্যবসায় আর সাহসের সঙ্গে করবেট মেরেছিল ওই মানুষকে। আজ থেকে 55 বছর আগে। আমাদের ড্রাইভার যোগিন্দর বলল সে ছেলেবেলায় তার বাপ ঠাকুরদের কাছে শুনেছে সেই বাঘমারা গল্প। করবেট যেমন ভালোবাসত এই গাড়োয়ালিদের, গাড়োয়ালিরাও ঠিক তেমনই ভক্তি করত করবেটকে। রুদ্রপ্রয়াগের আর একটা ব্যাপার হচ্ছে, এখান থেকে বদ্রী আর কেদার দু জায়গাতেই যাওয়া যায়। দুটো নদী এসে মিশেছে রুদ্রপ্রয়াগে, মন্দাকিনী আর অলকানন্দা। অলকানন্দা ধরে গেলে বদ্রীনাথ, আর মন্দাকিনী ধরে গেলে কেদারনাথ। বদ্রীনাথের শেষ পর্যন্ত বাস যায়। কেদারনাথ যেতে বাস থেমে যায় 14 কিলোমিটার আগে গৌরীকুণ্ডে। সেখান থেকে হয় হেঁটে, না হয় ডান্ডি বা টাট্টু ঘোড়া ভাড়া করে যাওয়া যায়। ঋষিকেশ থেকে বেরিয়ে বনের মধ্যে দিয়ে পাহাড়ের পথ আরম্ভ হয়ে গেল। পাশ দিয়ে বয়ে চলেছে এক নদী, স্থানীয় লোকেরা যাকে বলে গঙ্গামায়। ঋষিকেশ থেকে রুদ্রপ্রয়াগ 140 কিলোমিটার। পাহাড়ের এই রাস্তায় ঘন্টায় 30 কিলোমিটার করে গেলেও সেই সন্ধ্যার আগে পৌঁছানো যাবে না। তাছাড়া পথে 3টে জায়গা পড়বে, দেবপ্রয়াগ, কীর্তিনগর আর শ্রীনগর। এই শ্রীনগর অবশ্য কাশ্মীরের রাজধানী নয়, গাড়োয়াল জেলার রাজধানী। পাহাড় ভেদ করে বনের মধ্যে দিয়ে কেটে তৈরি করা রাস্তা ঘুরে ঘুরে উঠছে, আবার ঘুরে ঘুরে নামছে। মাঝে মাঝে গাছপালা সরে গিয়ে খোলা সবুজ পাহাড় বেরিয়ে পড়ছে। তারই কোলে ছবির মতো ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে। দৃশ্য বেশ সুন্দর, তা ঠিকই, কিন্তু আমার মন কেবলই বলছে ভবানী উপাধ্যায়ের কাছে একটা মহামূল্যবান রকেট রয়েছে। একজন সন্ন্যাসীর কাছে এমন একটা জিনিস থাকবে আর তাই নিয়ে কোনো গোলমাল হবে না, এটা যেন ভাবাই যায় না। তাছাড়া মিস্টার পুরীর একবার ফেলুদাকে কাজের ভার দিয়ে তারপরেই আবার টেলিগ্রাম করে বারণ করাটা কেমন যেন গন্ডগোল লাগছে। অবশ্য তিনি চিঠিতে কারণ দিয়েছেন ঠিকই, কিন্তু এই জিনিস আগে কখনো হয়নি বলেই বোধহয় খটকাটা মন থেকে কিছুতেই যাচ্ছে না। লালমোহনবাবু কিছুক্ষণ থেকে উসখুস করছিলেন। এবার বললেন, আমি ভূগণ্ডগোল আর
ইতিহাস পাশে চিরকালই কাঁচা ছিলাম ফেলুবাবু। সেটা তো আপনি আমার লেখা পড়েও অনেকবার বলেছেন। তাই মানে আমরা ভারতবর্ষে এখন ঠিক কোনখানে আছি সেটা একটু বলে দিলে নিশ্চিন্ত বোধ করি আর কি। ফেলুদা তার বার্থেলমিউ কোম্পানির বড় ম্যাপটা খুলে বুঝিয়ে দিলেন। এই যে দেখুন, হরিদ্বার, আমরা এখন যাচ্ছি এই দিকে। এই যে রুদ্রপ্রয়াগ, অর্থাৎ পূবে নেপাল, পশ্চিমে কাশ্মীর, আমরা তার মধ্যেখানে আছি। বুঝেছেন? হ্যাঁ, এইবার ক্লিয়ার। পথে শ্রীনগরে চা খেয়ে রুদ্রপ্রয়াগে পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেল প্রায় 5টা। স্কুল, কলেজ, হাসপাতাল, পোস্ট অফিস, থানা সব মিলিয়ে রুদ্রপ্রয়াগ বেশ বড় শহর। কর্বেট যেখানে লেপার্ড মেরেছিল সেখানে অনেক দিন পর্যন্ত নাকি সাইনবোর্ড ছিল, কিন্তু যোগিন্দর বলল সেটা নাকি কয়েক বছর হলো ভেঙে গেছে। আমরা সোজা চলে গেলাম গাড়ওয়াল নিগম রেস্ট হাউসে। শহরের একটু বাইরে সুন্দর নিরিবিলি জায়গায় তৈরি করা রেস্ট হাউসে গিয়ে যে খবরটা প্রথমেই শুনলাম সেটা হলো কেদারনাথের রাস্তায় এক জায়গায় ধস নামাতে নাকি বাস চলাচল বেশ কয়েকদিন বন্ধ ছিল, আজই আবার নতুন করে শুরু হয়েছে। এতে যে আমাদের একটা বড় রকম সুবিধা হয়েছিল সেটা পরে গিয়ে বুঝেছিলাম। ম্যানেজার মিস্টার গিরিধারী ফেলুদাকে না চিনলেও আমাদের খুব খাতির করলেন। উনি নাকি হিন্দি অনুবাদে বহু বাংলা উপন্যাস পড়ে খুব বাঙালি ভক্ত হয়ে পড়েছেন। ওর ফেভারিট অথর্স হচ্ছেন বিমল মিত্র আর শঙ্কর। মিস্টার গিরিধারী ছাড়াও আরেকজন ভদ্রলোক ছিলেন রেস্ট হাউসে। তিনি কেদারের পথ বন্ধ বলে আটকা পড়ে গিয়েছিলেন। ইনি কিন্তু ফেলুদাকে দেখে চিনে ফেললেন। বললেন, এক্সকিউজ মি স্যার, আমি একজন সাংবাদিক, আমি আপনার অনেক কেসের খবর জানি। 79 এলাহাবাদে সুক্তাঙ্কার মার্ডার কেসে আপনার ছবি বেরিয়েছিল নর্দার্ন ইন্ডিয়া পত্রিকায়, সেই থেকে আমি আপনাকে চিনেছি। আমার নাম কৃষ্ণকান্ত ভার্গব। আই এম ভেরি প্রাউড টু মিট ইউ স্যার। ভদ্রলোকের বছর 40 বয়স, চাপ দাড়ি, মাঝারি গড়ন। মিস্টার গিরিধারী স্বভাবতই ফেলুদার পরিচয় পেয়ে ভারী উত্তেজিত হয়ে পড়লেন। দেয়ার ইজ নো ট্রাবল হিয়ার, আই হোপ সো। ট্রাবল সর্বত্রই হতে পারে মিস্টার গিরিধারী, তবে আমরা এসেছি অন্য একটা ব্যাপারে। আপনাদের এখানে ভবানী উপাধ্যায় নামে একজন ভদ্রলোক। উপাধ্যায় এখানে নেই, বলে উঠলেন সাংবাদিক মিস্টার ভার্গব। আমি তো ওকে নিয়ে একটা স্টোরি করব বলে এখানে এসেছি। হরিদ্বারে গিয়ে শুনলাম উনি রুদ্রপ্রয়াগ গেছেন। এখানে এসে শুনছি তিনি খুব সম্ভবত কেদারনাথ গেছেন। আমি তাই কাল সকাল কেদার যাচ্ছি ওর খোঁজে। হি ইজ এ মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার মিস্টার মিটার। আমি অবশ্য ওর অসুখ সরানোর কথা শুনেছি, বলল ফেলুদা। তারপর লালমোহন বাবুর দিকে দেখিয়ে চাপা গলায় বলল, আমার এই বন্ধুটির মাঝে মাঝে একটা মস্তিষ্কে ব্যারামের মতো হয়। ভুল বকেন, সামান্য ভায়োলেন্সও প্রকাশ করেন। তাই একবার ওকে দেখাবো ভাবছিলাম। কলকাতায় অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে কোনো কাজ দেয়নি। লালমোহন বাবু প্রথমে কেমন থতমত খেয়ে তারপর ফেলুদার কথা সত্য প্রমাণ করবার জন্য মুখে একটা হিংস্র ভাব আনার চেষ্টা করলেন, যেটা আমাদের একটা নেপালি মুখোশ আছে সেটার মতো দেখালো। তাহলে তো আপনাদের কেদার বদ্রী যাওয়া ছাড়া গতি নেই, বললেন মিস্টার ভার্গব। আমি বদ্রীতে গিয়ে ওকে পাইনি। অবশ্য উনি নাকি সন্ন্যাসী হয়ে গেছেন, তাই নামও হয়তো বদলে নিয়েছেন। এই সময় রেস্ট হাউসের গেটের বাইরে একটা আমেরিকান গাড়ি থামলো। আর তার থেকে 3জন ভদ্রলোক নেমে আমাদের দিকে এগিয়ে এলেন। এদের যিনি দলপতি তাকে চিনতে মোটেই অসুবিধা হলো না, কারণ তারই রঙিন ছবি রয়েছে ফেলুদার কাছে। ইনি হলেন রূপনারায়ণগড়ের ছোট কুমার বিলিয়ার্ড চ্যাম্পিয়ন পবন দেও সিং। অন্য দুজন নির্ঘাতের চামচা। আমরা 5জন এতক্ষণ বাংলোর সামনে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। এবার আরও 3জন লোক বাড়ল। পবন দেও একটা বেতের চেয়ার দখল করে বললেন, আমরা বদ্রীনাথ থেকে আসছি। 9 লাখ। উপাধ্যায় ওখানেও নেই। মিস্টার গিরিধারী বললেন, আশ্চর্য ব্যাপার, এই যে আমার এখানে যতজন অতিথি এসেছেন সকলেই উপাধ্যায়ের খোঁজ করছেন, এবং প্রত্যেকে বিভিন্ন কারণে। আপনি ওর ছবি তুলবেন, মিস্টার ভাগার পর ইন্টারভিউ করবেন, আর মিস্টার মিটার তার বন্ধুর চিকিৎসা করাবেন। পবন দেওর দলের সঙ্গে টেলিভিশনের যন্ত্রপাতি রয়েছে। ক্যামেরাটা পবন দেওর নিজের হাতে, আর তাতে লাগানো একটা পেল্লাই লেন্স। ওটা তো আপনার টেলি লেন্স দেখছি।
ফেলুদা মন্তব্য করলো। পবন দেওর ক্যামেরাটা টেবিলের উপর রেখে বলল, হ্যাঁ, সকালে রোদে বদ্রীনাথের চূড়া থেকে বরফ গলে গলে পড়তে দেখা যায়। অ্যাকচুয়ালি আমার পুরো সরঞ্জাম একজনই হ্যান্ডেল করতে পারে, ক্যামেরা, সাউন্ড, সব কিছু। আমার এই 2 বন্ধু থাকবেন গৌরীকুণ্ড পর্যন্ত, বাকিটা আমি একাই তুলব। তার মানে আপনিও কেদারনাথ যাচ্ছেন? হ্যাঁ, কাল ভোরেই বেরিয়ে পড়ছি। আপনি ভবানী উপাধ্যায়কে নিয়ে ফিল্ম তুলছেন? হ্যাঁ, অস্ট্রেলীয় টেলিভিশনের জন্য। উপাধ্যায় মানে তার সঙ্গে হরিদ্বার, ঋষিকেশ, কেদার, বদ্রীও কিছু থাকবে। তবে সেন্ট্রাল ক্যারেক্টার হবেন ভবানী উপাধ্যায়। আশ্চর্য চরিত্র। উনি আমার বাবার হাঁপানি যেভাবে সারিয়েছিলেন, সেটা একটা মিরাকেল। আমি আর চোখে পবন দেওকে লক্ষ্য করে যাচ্ছিলাম। মিস্টার উমাশঙ্কর পুরী যে চরিত্র বর্ণনা করেছিলেন তার সঙ্গে কোনো মিল পাচ্ছিলাম না। ফেলুদা দেখলাম উমাশঙ্কর পুরীর কোনো উল্লেখ করলো না। রুদ্রপ্রয়াগে পৌঁছানোর সময় একটা হোটেল দেখে রেখেছিলাম। সেখানে গিয়েই আমরা 3 জন ডিনার সারলাম। বয় যখন অর্ডার নিতে এলো তখন লালমোহনবাবু হঠাৎ ভীষণ তেজের সঙ্গে টেবিলের উপর একটা ঘুষি মেরে গোলমরিচ দান উল্টে দিয়ে বললেন তিনি আর্মাডিলোর ডিমের ডালনা খাবেন। তখন ফেলুদার তাকে বুঝিয়ে বলতে হলো যে যাদের কাছে ওর অসুখের কথাটা বলা হয়েছে শুধু তাদের সামনেই ওই ধরনের ব্যবহার চলতে পারে, অন্য সময় নয়। বিশেষ করে ভায়োলেন্সটা যাত্রার সামনে দেখাতে গেলে হয়তো লালমোহন বাবুকেই প্যাদানি খেতে হবে। হ্যাঁ, তা বটে, বললেন লালমোহন বাবু। তবে অপরচুনিটি পেলে কিন্তু ছাড়বো না। পরদিন ভোরে উঠতে হবে বলে আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই রেস্ট হাউসে চলে এলাম। কেউ কোনো হুমকি চিঠি দিয়ে যায়নি তো এই ফাঁকে? আমাদের আবার এই জিনিসটার একটা ট্র্যাডিশন আছে। কিন্তু না, এদিক ওদিক দেখেও তেমন কিছুই পেলাম না। আমাদের 2 ঘর পরেই যে পবন দেও তার 2 বন্ধু আর মিস্টার গিরিধারীকে নিয়ে পানীয়ের সদ্ব্যবহার করছেন সেটা গেলাসের টুংটাং আর দমকে দমকে হাসি থেকেই বুঝতে পারছিলাম। লালমোহনবাবু তা বালিশের মাথা দিয়ে বললেন, একটা কথা কিন্তু বলতেই হবে ফেরুবাবু। সেদিন আপনার ঘরে বসে পুরী সাহেব ছোট কুমার সম্বন্ধে যাই বলে থাকুন না কেন, আমার কিন্তু ভদ্রলোককে বেশ মাইডিয়ার বলেই মনে হচ্ছে। ফেলুদা বলল, প্রকৃতি কিন্তু অনেক হিংস্র প্রাণীকেই সুন্দর করে সৃষ্টি করেছে। বাংলার বাঘের চেয়ে সুন্দর কোনো প্রাণী আছে কি? ময়ূরের ঠোকরানিতে যে কি তেজ আছে তা তো আপনি জানেন না? লালমোহনবাবু তার অ্যালার্ম ক্লকের চাবিটায় একটা মোচড় দিয়ে চোখে একটা হিংস্র উন্মাদ ভাব এনে বললেন, পোপো ক্যাটা পেটা পোটা পুরলিটিস। আমরা ঠিক 5:30টার সময় ট্যাক্সির সামনে গিয়ে হাজির হলাম। যোগেন্দর রাম তার আগেই রেডি। আমাদের গাড়ির কাছেই পবনদের আমেরিকান গাড়িতে মাল তোলা হচ্ছে। ও গাড়ি আধ ঘন্টার আগে বেরোতে পারবে বলে মনে হয় না। তবে এও ঠিক যে মাঝপথে ও গাড়ি আমাদের ছাড়িয়ে যাবে। ট্যাক্সিতে যখন উঠতে যাব তখন ছোট কুমার হঠাৎ আমাদের দিকে এগিয়ে এলেন। বোঝাই যাচ্ছে কিছু বলার আছে। ভদ্রলোক ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, কাল রাত্রে মিস্টার গিরিধারী নেশার চোখে আপনার আসল পরিচয়টা আমাদের দিয়ে দিয়েছেন। আমি আপনাকে একটা সোজা প্রশ্ন করতে চাই। ঠিক আছে, বলুন। উমাশঙ্কর কাকা কি আমার উপর চোখ রাখার জন্যই আপনাকে এ কাজে বহাল করেছেন? তিনি যদি সেটা করেও থাকেন সেটা আমি নিশ্চয়ই আপনার কাছে প্রকাশ করতাম না, কারণ সেটা নীতি বিরুদ্ধ এরকম বোকামি হতো। তবে আমি আপনাকে বলে দিচ্ছি, আসলে আমি মিস্টার পুরীর হয়ে কিছুই করছি না। আমাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য ভ্রমণ। তবে যদি কোনো গন্ডগোল দেখি তাহলে গোয়েন্দা হয়ে আমার নিজেকে সংযত রাখা মুশকিল হবে। ভবানী উপাধ্যায় সম্পর্কে আমার নিজেরও একটা প্রবল কৌতূহল জেগে উঠেছে। তার একটা বিশেষ কারণ আছে, যদিও এখনো সেটা প্রকাশ করছি না। আই সি। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি কি? হ্যাঁ, করুন। আপনি কি আপনার ফিল্মে সেই বিখ্যাত লকেটটিকে দেখাতে চান? নিশ্চয়ই, অবশ্য সেটা যদি এখন উপাধ্যায়ের কাছে থেকে থাকে তবে। কিন্তু উপাধ্যায়ের কাছে যে ওরকম একটা জিনিস আছে সেটা জানাজানি হয়ে গেলে যে ওর জীবন বিপন্ন হয়ে উঠবে। এতদিন সেই ব্যাপারটা গোপন ছিল, সেটা আপনি প্রচার করে দেবেন? মিস্টার মিত্তির, তিনি যদি সত্যিই সন্ন্যাসী হয়ে থাকেন
তাহলে তো তার ও জিনিসের আর কোনো প্রয়োজন থাকছে না। আমি ওকে বলবো একটা বড় কোনো মিউজিয়ামে ওটা দান করে দিতে। জিনিসটা 400 বছর আগে ত্রিবাঙ্কুর রাজার ছিল, কারিগরের দিক দিয়ে অতুলনীয়। উনি ওটা ডোনেট করলে চিরকাল ওর নাম ওই লকেটের সঙ্গে জড়িত হয়। মোট কথা, ওই লকেটে আমি ছবিতে দেখাচ্ছি, এবং সেখানে আপনি আশা করি কোনো বাধা দিতে চেষ্টা করবেন না। শেষের কথাটা বেশ দাপটের সঙ্গে বলেই ছোট কুমার তার গাড়িতে ফিরে গেল। এবার তার জায়গায় সাংবাদিক মিস্টার ভার্গব এসে বললেন, আপনারা তিনজন আছে জানলে তো আপনাদের সঙ্গেই যাওয়া যেত। উপাধ্যায় সম্বন্ধে আমি যেসব তথ্য আবিষ্কার করেছি সেগুলো আপনাকে বলতে পারতাম। আপনার এই তথ্যের সোর্স কি? ফেলুদা জিজ্ঞাসা করল। কিছু দিয়েছেন রূপনারায়ণ গড়ের বড় কুমার সিরাজদেও, কিন্তু আসল তথ্য দিয়েছেন রাজবাড়ির এক 80 বছরের বুড়ো বেয়ারা। আপনি কি জানেন রূপনারায়ণগড়ের রাজা চন্দ্রদেব সিং এর হাঁপানি উপাধ্যায় সারিয়ে দিয়েছিলেন? তাই বুঝি? আর তার জন্য রাজা তাকে ইনাম দিয়েছিলেন ওয়ান অফ হিজ মোস্ট প্রেসিয়াস অর্নামেন্ট। এ খবর এতদিন ওদের ফ্যামিলির বাইরে কেউ জানত না। আপনি ভাবতে পারেন খবরের কাগজের কাছে এই ঘটনার দাম কি? আপনি তো তাহলে রাজা হয়ে যাবেন মিস্টার ভার্গব। আমি আপনাকে বলছি মিস্টার মিটার, এই লকেট উপাধ্যায়ের কাছে বেশি দিন থাকবে না। আপনি কি ছোট কুমিরের কথায় বিশ্বাস করছেন যে ও শুধু টিভির ছবি তুলতে এসেছে? আমি বলছি আপনাকে, এখানে শিগগিরই আপনার নিজের পেশায় আশ্রয় নিতে হবে। তার জন্য আমি সদা প্রস্তুত, বলল ফেলুদা। মিস্টার ভার্গব চলে গেলেন। লোকটা তো বেশ ঘোরেল মশাই, বললেন লালমোহন বাবু। সাংবাদিক মাত্রই ঘোরেল হয়, বলল ফেলুদা। গোয়েন্দাগিরিতেও ওরা কম যায় না। রাজবাড়ির পুরনো বিয়েটাকে জেরা করায় ও খুব বুদ্ধির পরিচয় দিয়েছে। পরিচারকেরা অনেক সময় এমন খবর রাখে যা মনিররাও জানতে পারে না। কিন্তু তাও তাও কি ফেলুদা? আমি জিজ্ঞাসা করলাম। আমি বুঝতে পারছিলাম ফেলুদার মনটা খচখচ করছে। তাও যে কেন লোকটাকে দেখে অস্বস্তি লাগছে তা আমি বুঝতে পারছি না। আমাদের গাড়ি রুদ্রপ্রয়াগ থেকে রওনা দিয়ে অলকানন্দার পাশ দিয়ে কিছু দূরে গিয়ে হঠাৎ একটা টানেলে ঢুকে পড়লো। টানেল থেকে যখন আমরা আলোয় বেরোলাম তখন নদী পাল্টে গিয়ে হয়ে গেছে মন্দাকিনী। এটাই এখন চলবে আমাদের সঙ্গে কেদার পর্যন্ত। কেদার থেকেই নাকি মন্দাকিনীর উৎপত্তি। ফেলুদার ভ্রুকুটি থেকেই বুঝতে পারছিলাম কোনো একটা কারণে ওর বিরক্তি লাগছে। এবার ওর কথায় সেটা বুঝতে পারলাম। আমার সমস্ত রাগটা গিয়ে পড়ছে ওই গিরিধারী লোকটার উপর। ও যে এত ইরেসপন্সিবল তা ভাবতেও পারিনি। ছোট কুমার এখন যা বলল সেগুলো ওর পক্ষে স্বাভাবিক। তবে আশ্চর্য লাগছে জেনে মিস্টার পুরীর সঙ্গে ওর দ্বিতীয়বার কোনো কথাই হয়নি। সেক্ষেত্রে মিস্টার পুরীর চিঠি, ওনার টেলিগ্রাম, না, দুটোই কেমন রহস্যজনক হয়ে উঠছে। অবশ্য সবই নির্ভর করছে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে তার উপর। মোট কথা, কেস ড্রপ করলেও এখানে আসার সিদ্ধান্ত যে ড্রপ করেনি সেটাই ভাগ্যের কথা। গৌরীকুণ্ড রুদ্রপ্রয়াগ থেকে 80 কিলোমিটার হলেও এত চড়াই উতরায় আর এত ঘোর প্যাচের রাস্তা যে বেশ সময় লাগে। পথে 3টে শহর পড়ে। 30 কিলোমিটারের মাথায় অগস্ত্যমণি, হাইট আন্দাজ 900 মিটার। সেখান থেকে 9 কিলোমিটার দূরে গুপ্তকাশী, যদিও হাইট এইটুকুর মধ্যে বেড়ে যাচ্ছে ডাবল। গুপ্তকাশী থেকে সোনপ্রয়াগ, সেখানে সোনগঙ্গা মন্দাকিনীর সঙ্গে এসে মিশেছে। এই সোনপ্রয়াগ থেকে 8 কিলোমিটার দূরে হলো গৌরীকুণ্ড, যদিও এখানে গিয়ে হাইট হয়ে যাচ্ছে 2000 মিটার। আমাদের গরম জামা যাতে প্রয়োজন হলেই সহজেই বার করে নেওয়া যায় তার ব্যবস্থা আমরা করে নিয়েছিলাম। বড় সুটকেস জাতীয় মাল আমাদের সঙ্গে যা ছিল তার সবই গাড়োয়াল নিগম রেস্ট হাউসের লকারে রেখে দিয়ে এসেছি। ফেরার সময় আবার নিয়ে যাব। লালমোহনবাবুর টাকের জন্য উনি এর মধ্যেই টুপি পরে নিয়েছেন, যদিও আমাদের বাঙালির মানকি ক্যাপ না, রাজস্থান থেকে কেনা কান ঢাকা পশমের লাইরিং দেওয়া স্মার্ট চামড়ার টুপি। অগস্ত্যমণি পৌঁছে গাড়ি থামিয়ে যখন আমরা গরম জামা পরছি তখন আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল পবনদের আমেরিকান ট্যুরার। ছোট কুমার জানলা দিয়ে হাত বাড়িয়ে ওয়েভ করাতে ফেলুদাকেও হাত নাড়াতে হলো। আমরা শীতের সঙ্গে লড়াই করবার জন্য তৈরি হয়ে আবার রওনা দিলাম। বায়ে মন্দাকিনী
একবার আমাদের পাশে চলে আসছে, আবার পরক্ষণেই নেমে যাচ্ছে সেই খাদের একেবারে নিচে। নদীর শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে লালমোহনবাবু সুর করে বলা, ওরা তোরা কি জানিস কেউ, জলে কেন ওঠে এত ঢেউ। আমার দৃঢ় বিশ্বাস উনি পুরো কবিতার কেবলমাত্র এই দুটি লাইনই জানেন। শেষে ফেলুদা আর থাকতে না পেরে লাইন যোগ করতে শুরু করে দিল। ওরে তোরা কি জানিস কেউ, বা গেলে ডাকে ফেউ, ওরে তোরা কি শুনিস কেউ, কুকুরের ঘেউ ঘেউ, খোকা কাঁদে ভেউ ভেউ। গুপ্তকাশী যখন পৌঁছালাম তখন বেজেছে 10টা। এখানে একটা চায়ের দোকান দেখে থামতে হলো। যাকে ব্রেকফাস্ট বলে সেটা সকালে হয়নি, কাজে খিদেটা ভালোই হয়েছিল। গরম জিলাপি, কচুরি আর চা দিয়ে দিব্যি ব্রেকফাস্ট হয়ে গেল। যোগিন্দরের এক ভাই কাছেই থাকে, সে বলল তার সঙ্গে 5 মিনিটের জন্য দেখা করে আসছে। সেই পাকে লালমোহনবাবু চন্দ্রশেখর মহাদেব আর অর্ধনারীশ্বরী মন্দিরগুলো দেখতে গেল। গুপ্তকাশী থেকে পাহাড়ের উপরে দেখা যায় উখি মঠ। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কেদারের পথ যখন বরফের জন্য বন্ধ থাকে, তখন কেদারেশ্বরের পুজো হয় এই উখি মঠে। লালমোহনবাবু মন্দির দেখে ফিরে এলেন, কিন্তু যোগিন্দরের ফেরার নাম নেই। ফেলুদা আর আমি ব্যস্তভাবে এদিক ওদিক দেখছি। এমন সময় দেখি ছোট কুমারের গাড়ি আসছে। ওরা আমাদের পেরিয়ে গিয়ে আবার পিছিয়ে পড়লো কেন? আমাদের দেখে গাড়ি থামিয়ে কুমার নেমে গেলেন। বললেন গুপ্তকাশী থেকে নাকি কেদার ও বদ্রী দুটো চূড়ারই ভিউ পাওয়া যায়, তাই ওরা ওখানে কিছুটা সময় দিল। তবে আর দেরি করা চলবে না, কারণ তাহলে যাত্রীদের রওনা দেওয়ার দৃশ্য তোলার জন্য আর আলো থাকবে না। কিন্তু তাও যোগেন্দ্রের দেখা নেই। তার বদলে দেখা দিলেন সাংবাদিক মিস্টার ভার্গব। তার গাড়িটা আগে দেখেছিলাম, আর ভাবছিলাম তিনি এখানে এতক্ষণ কি করছেন। ভদ্রলোক বললেন কেদারনাথের সেবায়েতর একজন নাকি এখানে রয়েছে। এরা সকলেই রাওয়াল পরিবারের লোক। বিশেষ রাওয়ালটির সঙ্গে নাকি একটা ইন্টারভিউ নিতে গেছিলেন মিস্টার ভার্গব। এখনই আবার তাকে ছুটতে হবে সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড। মিস্টার ভার্গব চলে যাবার সঙ্গে সঙ্গে বছর 15 ছেলে এসে হঠাৎ 434 ট্যাক্সি কি কোই প্যাসেঞ্জার হুয়া হ্যায় বলে হাঁক দিতেই ফেলুদা ব্যস্তভাবে তার দিকে এগিয়ে গেল। 4304 কি প্যাসেঞ্জার হো আপ? হ্যাঁ, কেন, কি হয়েছে? ব্যাপারটা আর কিছুই না। আমাদের গাড়ির ড্রাইভার জখম হয়ে পড়ে আছে কিছু দূরে। ছেলেটি তাকে চেনে বলে সে খবর দিতে এসেছে। লালমোহন বাবুকে আমাদের জিনিসপত্র পাহারা দেবার জন্য রেখে আমরা দুজন ছেলেটিকে অনুসরণ করে গেলাম। 5-7টা বাড়ি নিয়ে একটা নিরিবিলি পাড়ায় একটা কলা গাছের ধারে যোগিন্দর রাম মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। তার মাথার পিছনের দিকে ঘন কালো চুলের রক্তের ছোপ। শরীরে ওঠানামা দেখে বোঝা যাচ্ছে সে মরেনি, কিন্তু ফেলুদা তাও দৌড়ে গিয়ে তার নাড়ি পরীক্ষা করে দেখল। কে এই কুকুরটি করেছে এ নিয়ে চিন্তা করার সময় নেই, এখন দরকার ওর চিকিৎসা। ছোকরাটি বলল এখানে হাসপাতাল, দাওয়াইখানা 2 আছে। সে আবার গাড়িও চালাতে জানে। শেষ পর্যন্ত সেই নিজে ট্যাক্সি চালিয়ে যোগিন্দরকে হাসপাতালে নিয়ে গেল। সব মিলিয়ে ঘন্টা 2 দেরি হয়ে গেল। যোগিন্দরের মাথায় ব্যান্ডেজ, ব্যথাও আছে। তাকে বলা হলো যে এখান থেকে অন্য কোনো ট্যাক্সির ব্যবস্থা করে দিলে আমরা তাতেই যাব, কিন্তু সে রাজি হলো না। সে নিজেই যাবে আমাদের নিয়ে। কে মেরেছিল কিছু বুঝতে পেরেছিলে? ফেলুদা জিজ্ঞাসা করলো। নেই সাব, বলল যোগিন্দর। পিছে সে আকার মারা। এখানে তোমার কোনো দুশ্মন আছে? কবি নেই সাব, কবি নেই। ফেলুদা কি ভাবছে সেটা আমি জানি। দুশ্মন যদি থাকে তো সে আমাদের দুশ্মন। আমাদের দেরি করিয়ে দেওয়ার জন্যই ব্যাপারটা করা হয়েছে। শত্রু কে আমরা বুঝতে না পারলেও শত্রু যে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আমরা রওনা হওয়ার পর ফেলুদাকে বললাম, আচ্ছা মিস্টার পুরী যে তোমার কাছে এসেছিলেন সেটা জানতে পেরে ছোট কুমার তাকে দিয়ে টেলিগ্রামটা করিয়ে চিঠিটা লেখায়নি তো, যাতে তার কাছে ফেলুমিত্তির কোনো বাধা সৃষ্টি না করতে পারে? ভেরি গুড তপসে, এটা তুই খুব ভালো বলেছিস। কথাটা আমারও মনে হয়েছে। অবশ্য তার মানে এইটাও বোঝা যায় যে মিস্টার পুরীর উপর কর্তৃত্ব করার ক্ষমতা ছোট কুমারের আছে। তা থাকবে না কেন, বললেন লালমোহন বাবু। ছোট কুমার ইজ এ প্রিন্স অ্যান্ড পুরী ইজ অনলি এ কর্মচারী। ঠিক বলেছেন আপনি।
বলল ফেলুদা। এখানে বয়সের তফাৎটা কিছু ম্যাটার করে না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে টেলিগ্রাম আর চিঠি সত্ত্বেও আমি যে চলে আসবো সেটা বোধহয় ছোট কুমার ভাবতেও পারিনি। তার মানে ফেলুদা যোগিন্দরকে যখন ওরাই করিয়েছে। যোগেন্দর যখন বলছে এখানে ওর কোনো শত্রু নেই, তখন আর কি আর হতে পারে? এক্সকিউজ মি স্যার, বললেন লালমোহন বাবু। আমার কিন্তু ওই সাংবাদিক লোকটিকে বিশেষ সুবিধার লাগছে না। কেন বলুন তো? আমার নিজেরও যে ভদ্রলোককে একেবারে আদর্শ চরিত্র বলে মনে হচ্ছে তা নয়, কিন্তু আপনার ভালো না লাগার কারণটা জানার কৌতূহল হচ্ছে খুব। সাংবাদিক হলে পকেটে কলম থাকবে না, এ আবার হয়? বললেন লালমোহন গাঙ্গুলি। বাইরের পকেটে তো নেই। কাল যখন কোট পড়েছিল তখন দেখলাম বুক পকেটেও নেই, শার্টের পকেটেও নেই। তা আমার মতো যদি একটা মাইক্রো ক্যাসেট রেকর্ডার ওর কাছেও থাকে তাহলে? লালমোহন বাবু যেন কথাটা শুনে একটু দমে গেলেন। বললেন, তা যদি হয় তাহলে অবশ্য আলাদা কথা। আসলে আমার চাপদাড়ি দেখলেই মানে কেমন যেন একটা মানে আহ, সন্দেহ হয়, হাইলি সাসপিসাস। যাকগে, বাদ দিন। এবার একটা কাজের কথায় আসা যাক। কি? আপনি কোনটা প্রেফার করবেন, ঘোড়া না ডান্ডি? ন্যাচারালি আপনারা যেটা প্রেফার করবেন সেটাই। এক যাত্রায় আর পৃথক ফল হতে পারে না। কেদারের পথ সম্বন্ধে আপনার কিঞ্চিত ধারণা আছে আশা করি। হ্যাঁ 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 হ্যাঁ, আছে আছে। কি হলো, হাসছেন কেন? আমার ধারণাটা বোধহয় আপনার চেয়েও ভিভিড, কারণ কেদার যাত্রা সম্বন্ধে এথেনিয়ামের বাংলা শিক্ষক বৈকুণ্ঠ মল্লিক যা লিখে গেছেন তার তুলনা লিটারেচারে বেশি পাবেন না। তবে জানো কি পোয়েমটা? কই, না তো। শুনুন তাহলে ফেলুবাবু। দাঁড়ান দাঁড়ান, সামনে দুটো ইউটার্ন আসছে, সেগুলো পেরিয়ে যাক। সোজা রাস্তা না পেলে না আসলে আবৃত্তি করাও যায় না আর শোনাও যায় না। মিনিট 10 পরে একটা সোজা রাস্তা পেয়ে লালমোহন বাবু তার আবৃত্তি আরম্ভ করলেন। শহরে যত ক্লেদ, যত কোলাহল, ফেলি পিছে সহস্র যোজন, দেখো চলে কত ভক্তজন, হিমগিরি বেষ্টিত এই তীর্থপথে, শুধু আজ নয় সেই পুরাকাল হতে, সাথে চলে মন্দাকিনী, অটল গম্ভীর্যের মাঝে ক্ষিপ্রা প্রবাহিনী। এইবার হচ্ছে আসল ব্যাপার। শুনুন যাত্রীদের কিভাবে ওয়ার্নিং দিচ্ছেন ভদ্রলোক। তবে শুনো এবু, অভিজ্ঞের বাণী, দেবদর্শন হয় যেন বহু কষ্ট মানি, গিরিগাত্রী শীর্ণ পথে যাত্রী অগণন, প্রাণ যায় যদি হয় পদস্খলন, তাও চলে অশ্বারোহী, চলে ডান্ডিবাহী, ষষ্ঠীধারী বিদ্ধু দেখো তারও ক্লান্তি নাহি, আছে শুধু অটল বিশ্বাস, সব ক্লান্তি হবে দূর, পূর্ণ হবে আশ, যাত্রী অন্তে বিরাজেন কেদারেশ্বর সর্বগুণ সর্বশক্তিধর, মহাতীর্থে মহাপুণ্য হবে নিশ্চয়ই, উচ্চকণ্ঠে বল সবে কেদারের জয়। হুম, বলল ফেলুদা। বোঝাই যাচ্ছে মল্লিক মশাই এই কবিতা লিখেছেন বাস ট্যাক্সি যুগের অনেক আগে। সার্টেনলি, বললেন লালমোহনবাবু। তাকে তীর্থযাত্রার পুরো ধকল ভোগ করতে হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি অশ্বারোহী হতে চান, না ডান্ডি দ্বারা বাহিত হতে চান, না পয়দল যেতে চান? সেটা ডিপেন্ড করছে আপনাদের উপর। দলচ্যুত হওয়ার প্রশ্ন তো আর উঠতে পারে না। আমি আর তোপসে তো ঠিক করেছি হেঁটেই যাব। আপনার পক্ষে ডান্ডিটা সবচেয়ে নিরাপদ, কারণ ঘোড়াগুলোর টেন্ডেন্সি হচ্ছে পথের যেদিকটায় খাদ তা কানা ধরে চলা। সেই টেনশন আপনার দ্বারা সহ্য হবে না। লালমোহন বাবু ভয়ঙ্কর রকম গম্ভীর হয়ে বললেন, শুনুন ফেলুবাবু, আপনি কিন্তু আমার ক্ষমতাকে ক্রমান্বয়ে আন্ডার এস্টিমেট করে চলেছেন। আমি গেলে হেঁটে যাব, আর নয়তো যাব না, এই আমার সোজা কথা। যাক, তাহলে এটা সেটেলড, বলল ফেলুদা। একটা প্রশ্ন আমি করতে পারি কি? বললেন লালমোহন বাবু। অবশ্যই এটা জার্নি সম্বন্ধে নয়। হ্যাঁ, নিশ্চয়ই পারেন, বলুন।
এরা তো মশাই আমাদের চিনে ফেলেছে। এখন কেদারে গিয়ে আমরা করছিটা কি? সেটা সম্পূর্ণ নির্ভর করছে কে আগে উপাধ্যায়ের সন্ধান পায় তার উপর। ধরুন যদি আমরাই আগে সন্ধান পাই? তাহলে তাকে সবিস্তারে ব্যাপারটা বলতে হবে। সন্ন্যাসী হয়ে তার মনোভাব যদি বদলে গিয়ে থাকে, তাহলে হয়তো লকেটটা উনি আর নিজের কাছে রাখতে চাইবেন না। আমাদের কর্তব্য হবে তিনি সেটা কাকে দিয়ে যেতে চান তার অনুসন্ধান করা। অবশ্য সেরকম লোক যদি কেউ থেকে থাকে, এর মধ্যে যদি ছোট কুমারও উপাধ্যায়ের সন্ধান পেয়ে যান, তাহলে তিনি হয়তো লকেটটার ছবি তুলতে চাইবেন। চন্দ্রদেওর ছেলে বলে হয়তো উপাধ্যায় স্নেহবশত তাতে রাজিও হয়ে যেতে পারেন। কিন্তু উপাধ্যায়ের অমতে পবনদেওকে কোনো মতে লকেটটা হস্তগত করতে দেওয়া যায় না। অবশ্য সে যে সেটা হাত করতে চাইছে এমন বিশ্বাস করার কোনো কারণ এখনো ঘটেনি। আমরা শুধুমাত্র অনুমান করছি যে সেই হুমকি দিয়ে মিস্টার পুরীকে চিঠি ও টেলিগ্রাম পাঠাতে বাধ্য করেছিল, কিন্তু তারও এখনো কোনো প্রমাণ নেই। টেলিভিশনের ছবি তোলা ছাড়া তার কোনো উদ্দেশ্য নাও থাকতে পারে। আমি বললাম, কিন্তু সাংবাদিক মিস্টার ভার্গব যে উপাধ্যায়ের খোঁজ করছেন। ফেলুদা বলল, আমার বিশ্বাস ভার্গব যখন আসল ঘটনাটা জেনে গেছে, তখন তার শুধু দুটো ছবি পেলেই কাজ হয়ে যাবে, একটি উপাধ্যায়ের আর একটি লকেটের। কারণ এই কাহিনীর খবরের কাগজে প্রকাশিত হলে ভার্গবের অন্তত কিছুদিন আর অন্য চিন্তা থাকবে না। ইতিমধ্যে আমাদের গাড়িটা কিন্তু অত্যন্ত বেড়া রকম চড়াই উঠে 10,000 ফুট বা 3,500 মিটারের উপরে পৌঁছে গেল। অন্তত যোগিন্দার তাই বলল, আর সেই সঙ্গে সঙ্গে বাইরে কনকনে শীতেও তার প্রমাণ পেলাম। এখন মাঝে মাঝে বরফের পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, কিন্তু কোনটা যে কোন শৃঙ্গ তা বুঝতে পারছি না। মিনিট 15-র মধ্যেই গৌরকুণ্ডে পৌঁছে যাওয়া উচিত। ঘড়ি বলছে 5টা 15। দূরে পাহাড়ের চূড়ায় উজ্জ্বল রোদ থাকলেও আশেপাশে পাহাড়, পাইন আর রডোডেন্ড্রনের বনে অন্ধকার ঘনিয়ে এসেছে। একটা মোড় ঘুরে সামনে ঘর, বাড়ি, গাড়ি, ঘোড়া ইত্যাদি দেখে বুঝলাম যে আমরা গৌরীকুণ্ডে এসে গেছি। এটাও বুঝলাম যে আজ রাতটা এখানেই থাকতে হবে। আমাদের কেদার যাত্রা শুরু হবে কাল ভোরে, আর ভোরে রওনা হলেও 14 কিলোমিটারের চড়াই পথ যেতে সন্ধে হয়ে যাবে। অর্থাৎ আসল ঘটনা যা ঘটবার তা পরশুর আগে আর নয়। বাস টার্মিনাস হবার ফলে ছোট জায়গা হওয়া সত্ত্বেও গৌরীকুণ্ডে ব্যস্ততার শেষ নেই। ঘোড়া, ডান্ডি, কান্ডি, কুলি এদের সঙ্গে দরদস্তুর চলছে। কান্ডি জিনিসটা ঝুড়ি টাইপের, এতে করেও মানুষ যায়, যদিও দেখে মোটেই ভরসা হয় না। এখানে রাতে থাকতে হবে জেনেও আগে কোনো বন্দোবস্ত করিনি, কারণ জানি অন্তত একটি ধর্মশালা কি চটি পেয়ে যাব। সত্যিই দেখা গেল জায়গার কোনো অভাব নেই। এখানে পান্ডারা ঘর ভাড়া দেয়, বিছানা, বালিশ, লেপ, কম্বল সবই দেয়। পান্ডারা বাঙালি না হলেও বাঙালি যাত্রী এত আসে যে এরা দিব্যি বাংলা শিখে গেছে। এদের থাকার ঘরগুলো হয় দোতলায়, বেটে বেটে ঘর, যা সিলিং ফেলুদার মাথা প্রায় ঠেকে যায়। এই ঘরের নিচে সেই রকমই বেটে বেটে সার বাঁধানো দোকান। সস্তার ব্যাপার, তবে আমাদের কথা হচ্ছে রাত্রিরে ঘুমানো। সেই কাজটায় কোনো ব্যাঘাত হবে বলে মনে হলো না। আমরা এখানে এসেই ছোট কুমারের হলদে আমেরিকান গাড়িটা দেখেছিলাম। ওরা আমাদের চেয়ে ঘন্টা চারেক আগে পৌঁছেছে নিশ্চয়ই। অর্থাৎ দুপুরে ঘোড়া নিয়ে রওনা হয়ে রাত্রির মধ্যে পৌঁছে যাবে। তার মানে কেদারে একটা পুরো দিনেরও বেশি সময় পাচ্ছে ছোট কুমার। আমার ধারণা মিস্টার ভার্গভও আজ রাত্রের মধ্যেই পৌঁছে যাবেন। আশ্চর্য এই যে সকলেরই উদ্দেশ্য এক, উপাধ্যায় মহাশয়ের সন্ধান করা। পান্ডাদের ঘরে গভীর ঘুমে রাত কাটিয়ে ভোর 5টার মধ্যে অ্যালার্ম বাজিয়ে উঠে আমরা 3জন বাইরে বেরিয়ে এলাম। এত ভোরে বিভিন্ন দেশেও এত যাত্রীর ভিড় এখানে জমায়েত হয়েছে সেটা ভাবতেই পারিনি। এদের মধ্যে বাঙালি আছে প্রচুর, আর তাদের প্রায় সবাই দলে এসেছে। দল বলতে অবশ্য পরিবারও বোঝায়। 70 বছরের দাদু থেকে 5 বছরের নাতনি পর্যন্ত। তার মধ্যে মাসি পিসিও যে নেই তা নয়। ভিড়ের মধ্যে হঠাৎ ক্যামেরা হাতে পবনদেওকে দেখে বেশ অবাক হলাম।
তিনি ঘোড়া ভাড়া করছেন দুটো, একটা নিজের জন্যে আর একটার পিঠে থাকবে সরঞ্জাম। আমাদের দেখে বললেন সোনপ্রয়াগে নাকি একটা ইন্টারেস্টিং ছবি তোলার ছিল, তাই কাল এসে পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়েছে। আমাদের সঙ্গেই অবশ্য রওনা হচ্ছেন, তবে উনি থেমে থেমে ছবি তুলতে তুলতে যাবেন। ক্যামেরা ও সাউন্ডের সরঞ্জাম থাকবে নিজের সঙ্গে, ফিল্ম অর্থাৎ কাঁচামাল থাকবে অন্য ঘোড়ার পিঠে। ফেলুদা ছোট কুমারের কাছ থেকে সরে এসে বলল, রহস্যের আর শেষ নেই। উনি কি তাহলে কেদারের লোক লাগিয়েছেন উপাধ্যায়কে খুঁজে বার করবার জন্যে? যাই হোক, এসব ভাববার সময় এখন নয়, কারণ আমাদের রওনা দেওয়ার সময় এসে গেছে। আপনি কি তাহলে দৃঢ় সংকল্প যে হেঁটেই যাবেন? ফেলুদা লালমোহন বাবুকে আবার জিজ্ঞাসা করল। ইয়েস স্যার, বললেন জটায়ু। তবে হ্যাঁ, আপনাদের সঙ্গে তাল রেখে হাঁটতে পারবো কিনা সে বিষয়ে মানে ওই সে বিষয়ে আপনি আদৌ চিন্তা করবেন না। আপনি আপনার নিজের ক্ষমতা অনুযায়ী হাঁটবেন। গন্তব্য যখন এক, রাস্তা যখন এক, তখন পিছিয়ে পড়লেও চিন্তার কারণ কিছু নেই। এই নিন, ধরুন, এটা হাতে নিন। আমরা তিনজনের জন্য তিনটে লাঠি কিনে নিয়েছি, যার নিচের অংশটা ছুচলো, লোহা লাগানো। এ লাঠি এখন প্রত্যেক পদযাত্রীর হাতে। এর দাম 2 টাকা। ফিরে এসে আবার ফেরত দিলে 1 টাকা ফেরত পাওয়া যায়। তারই একটা ফেলুদা লালমোহন বাবুকে দিয়ে দিল। আমরা ঘড়ি ধরে 6টায় রওনা দিলাম। লালমোহন বাবু যেরকম হাঁক দিয়ে জয় কেদার বলে তার প্রথম পদক্ষেপ নিলেন, আমার তো মনে হলো তাতেই তার অর্ধেক এনার্জি চলে গেছে। পাহাড়ের গা দিয়ে পাথরে বাঁধানো রাস্তা, শুধু যে শীর্ণ তা নয়, এক এক জায়গায় একজনের বেশি একসঙ্গে পাশাপাশি যেতে পারে না। একদিকে পাহাড়, আরেকদিকে খাদ। খাদের নিচ দিয়ে বেগে বয়ে চলেছে মন্দাকিনী। দুদিকেই মাঝে মাঝে বড় বড় গাছ থাকার ফলে যাত্রীদের মাথার উপর একটা চাদোয়ার সৃষ্টি হয়েছে। তবে বেশিরভাগ অংশে গাছপালা নেই, খালি শুকনো ঘাস আর পাথর। যারা পায়ে হাঁটছে তাদের মুশকিল হচ্ছে। অশ্বারোহী আর ডান্ডিবাহীদের জন্য প্রায় তাদের পাস দিতে হচ্ছে। এখানে নিয়মটা হচ্ছে কি, সবসময় পাহাড়ের গা ঘেঁষে পাস দেওয়া। খাদের দিকটায় গিয়ে পাস দিতে গেলে হয়তো পদস্খলন হতে পারে। যোগব্যায়াম করি বলে বোধহয় আমাদের দুজনের খুব একটা কষ্ট হচ্ছিল না। লালমোহন বাবুর পক্ষে ব্যাপারটা খুব শ্রম সাপেক্ষ হলেও উনি প্রাণপণ চেষ্টা করছিলেন সেটা যেন বাইরে প্রকাশ না পায়। চড়াই উঠবার সময় তো আর কথা বলা যায় না। এরপর খানিকটা সমতল রাস্তায় আমাদের কাছাকাছি পেয়ে বললেন, তেনজিং নোরকের মাহাত্ম্যটা কোথায় সেটা এখন ভালোভাবে বুঝতে পারছি। মিনিট 20 চলার পর এমন একটা ঘটনা ঘটল যেটা আমাদের কেদারে পৌঁছানো আরো আধ ঘন্টা পিছিয়ে দিল। একটা বেশ বড় পাথরের খণ্ড পাহাড়ের গা দিয়ে হঠাৎ গড়িয়ে এলো সোজা ফেলুদার দিকে। ব্যাপারটা সম্বন্ধে সচেতন হতে যে কয়েকটা মুহূর্ত গেল তাতেই কিছুটা ড্যামেজ হয়ে গেল। পাথরের ঘষাকে ফেলুদার হাতে HMT ঘড়িটা চুরমার হয়ে গেল, আর আমাদের পাশের এক পৌর যাত্রীর লাঠিটা হস্তচ্যুত হয়ে পাশের খাদ দিয়ে পাথরের সঙ্গে ঝড়ের বেগে গড়িয়ে নেমে গেল মন্দাকিনী লক্ষ্য করে। ফেলুদা একটু হকচকিয়ে গেলেও সেটা মুহূর্তের জন্য। ওর শরীর যে কি মজবুত আর স্ট্যামিনা যে কি সাংঘাতিক সেটা বুঝলাম এই এতখানি খাড়ায় পথ হাঁটার পর সোজা পাহাড়ে গা বেয়ে উপরে উঠে গেল। আমিও ওর পিছনে পিছনে গিয়েছিলাম, কিন্তু যতক্ষণে ওর কাছে পৌঁছালাম তার মধ্যেই ও একটা লোকের কলার চেপে তাকে একটা গাছে ঠেসে ধরেছে। লোকটার বয়স 25 বছর হবে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে এবং সে স্বীকার করছে যে সে পাথর ফেলার ব্যাপারে সে আরেকজনের আদেশ পালন করেছিল। পকেট থেকে 10খানা কড়কড়ে 10 টাকার নোট বের করে সে দেখিয়ে দিল কেন তাকে এমন একটা কাজ করতে রাজি হতে হয়েছে। কে তাকে এই টাকাটা দিয়েছে জিজ্ঞাসা করাতে সে বলল তারই এক অচেনা জাত ভাই। বোঝা গেল আসল লোক সে নয়, সে শুধু দালালের কাজ করেছে। আপাতত ফেলুদা লোকটার গা থেকে একটা পশমের চাদর খুলে সেটা দিয়ে তাকে 2 হাত সমেত পিচমরা করে গাছের সঙ্গে বেঁধে দিল। বলল যাত্রীদের ফাঁকে ফাঁকে কনস্টেবল থাকে, তাদের একজনকে পেলে তার কাছে পাঠিয়ে দেবে। লালমোহন বাবুর ভাষায় পাথর ফেলার অন্তর্নিহিত মানেটা সত্যি করে ভাবিয়ে তোলে। ভদ্রলোক বললেন, বোঝাই যাচ্ছে কেউ বা কাহারা
কেদারে আপনার উপস্থিতিটা প্রিভেন্ট করবার জন্য উঠে পড়ে লেগেছে। গৌরীকুণ্ডু আর কেদারের মাঝামাঝি একটা জায়গা আছে যেটার নাম রামওয়াড়া। সকলে ওখানে আসে বিশ্রামের জন্য। চটি আছে, ধর্মশালা আছে, চায়ের দোকানও আছে। লালমোহন বাবুকে আমরা এখানে আধ ঘন্টা বিশ্রাম দেওয়া স্থির করলাম। এখানকার এলিভেশনে 2500 মিটার, অর্থাৎ প্রায় 8000 ফুট। চারিদিকে দৃশ্যক্রমে ফ্যান্টাস্টিক হয়ে আসছে। লালমোহন বাবু একেবারে মহাভারতের মুডে চলে গেছেন। এমনকি এও বলছেন যে যাত্রাপথে যদি তার পতনও হয় তাহলেও কোনো আক্ষেপ নেই, কারণ এমন গ্লোরিয়াস ডেথ নাকি আর হয় না। ফেলুদা বলল, আপনি কিন্তু পাবলিকের উপর যে পরিমাণে গাঁজাখুরি মাল চাপিয়েছেন তাতে আপনার নরকভোগ না হয়ে যায় না মশাই, হাহ, বললেন লালমোহন বাবু। যুধিষ্ঠিরও পার পাননি মশাই নরকভোগের হাত থেকে, আর লালমোহন গাঙ্গুলি। হাহ। বাকের 3.5 মাইলের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটল। একটা জায়গা থেকে হঠাৎ কেদার মন্দিরের চূড়া দেখতে পেয়ে সব যাত্রীরা জয় কেদার, জয় জয় কেদার। কেদার বলে কেউ মাথা নত করে, কেউ হাত জোড় করে, কেউ বা সাষ্টাঙ্গ হয়ে তাদের ভক্তি জানালেন। কিন্তু আবার হাঁটা শুরু করার সঙ্গে সঙ্গেই মন্দিরের চূড়া লুকিয়ে গেল পাহাড়ের পিছনে, আর বেরোলো একেবারে কেদারে পৌঁছানোর পর। পরে জানলাম যে এই বিশেষ জায়গা থেকে এই বিশেষ দর্শনটাকে এরা বলে দেউ দেখনি। কেদার পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়ে গেল বিকেল 5:30। তখনও যথেষ্ট আলো রয়েছে। চারিদিকে পাহাড়ের চূড়াগুলো রোদে ঝলমল করছে। এতক্ষণ চড়াইয়ের পর হঠাৎ সামনে সমতল জমি দেখতে পেলে যে কেমন লাগে তা লিখে বোঝাতে পারবো না। এইটুকু বলতে পারি যে অবিশ্বাস, আশ্বাস, আনন্দ সব যেন একসঙ্গে মনের মধ্যে জেগে ওঠে, আর তার সঙ্গে কৃতজ্ঞতা মেশানো একটা অদ্ভুত শান্ত ভাব। সেটাই বোধহয় যাত্রীদের মনে আরো বেশি ভক্তি জাগিয়ে তোলে। চারিদিকে সবাই পাথর বাঁধানো জমিতে শুয়ে বসে দাঁড়িয়ে জয় কেদার, জয় কেদার করছে। মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে 3 দিকে ঘেরা বরফের পাহাড়ের মধ্যে। আমরা 3জন তারই মধ্যে এগিয়ে গেলাম একটা বাসস্থানের ব্যবস্থা করতে। এখানে হোটেল আছে, হোটেল হিমলক, কিন্তু তাতে কোনো জায়গা নেই। বিড়লা রেস্ট হাউসেও কোনো জায়গা নেই। এক রাত্রের ব্যাপার যখন, মোটামুটি একটা ব্যবস্থা হলেই হলো। তাই শেষ পর্যন্ত কালীকমলী ওয়ালির ধর্মশালায় উঠলাম আমরা। সামান্য ভাড়ায় গরম লেপ, তোশক, কম্বল সবই পাওয়া যায়। কেদারনাথের মন্দির এই কিছুক্ষণ আগে সন্ধে 6টায় বন্ধ হয়ে গেছে, আবার খুলবে সেই কাল সকাল 8টায়। তাই লালমোহন বাবুর পুজো দেবার কাজটা আজ স্থগিত থাকবে। আপাতত ঠিক এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো গরম চা। আমাদের থাকার ঘর থেকে নিচে নেমেই চায়ের দোকান পেয়ে গেলাম। এটা হলো কাশীর বিশ্বনাথের গলির মতোই কেদারনাথের গলি। দোকানগুলো সবই অস্থায়ী, কারণ নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বরফের জন্য কেদারনাথের জনপ্রাণী থাকবে না। আমি ভাবছিলাম এই ধকলের পর লালমোহন বাবু হয়তো একটু বিশ্রাম নিতে চাইবেন, কিন্তু তিনি বললেন যে তার দেহের রন্ধ্রে রন্ধ্রে নাকি নতুন এনার্জি পাচ্ছেন। তপেশ, এই হলো কেদারের মহিমা, বুঝলে তো? বিশ্বনাথের মতোই এখানেও কেদারের গলির দোকানগুলোতে বেশিরভাগই পুজোর সামগ্রী বিক্রি হয়। এমনকি বেনারসের সেই অতি চেনা গন্ধটাও যেন এখানে পাওয়া যায়। আমরা 3জনে এলাচ দেওয়া গরম চা খাচ্ছি। এমন সময় হঠাৎ চেনা গলায় প্রশ্ন এলো, উপাধ্যায়ের কি সন্ধান পেলেন? ছোট কুমার পবন দেও সিং। এখন তার হাতে ক্যামেরা আর বেল্টের সঙ্গে লাগানো সাউন্ড রেকর্ডিং যন্ত্র। আমরা তো এই মিনিট 20 হলো এলাম, বলল ফেলুদা। আমি এসেছি 2:30টায়, বলল পবন দেও। যেটুকু জেনেছি তিনি এখন পুরোপুরি সাধুই হয়ে গেছেন। চেহারাও এখন সাধুরই মতো। বুঝে দেখুন তাহলে, এত সাধুর মধ্যে তাকে খুঁজে বার করা কত কঠিন। একটা ব্যাপার সম্বন্ধে আমি কিন্তু শিওর, তিনি নাম বদলে ফেলেছেন। উপাধ্যায় বলে কাউকে এখানে কেউ চেনে না। দেখুন চেষ্টা করে, বলল ফেলুদা। আমরাও খুঁজছি তাকে।
পবনদেও চলে গেলেন। লোকটা আমার কাছে এখনো রহস্যই রয়ে গেল। এই যে এসে পড়েছেন, তাহলে কেমন আসা সার্থক কিনা বলুন তাহলে। আমাদের ট্রেনের আলাপি মাখনলাল মজুমদার। 16 আনা সার্থক, বলল ফেলুদা। আমাদের ঘোর তো এখনো কাটেনি মশাই। হরিদ্বারের সেই কাজের কি হলো? হয়নি বলেই তো এখানে চলে এলাম। একজনের সন্ধান করে বেড়াচ্ছি। আগে ছিলেন হরিদ্বারে, সেখানে গিয়ে শুনি তিনি চলে গেছেন রুদ্রপ্রয়াগ। আবার রুদ্রপ্রয়াগে গিয়ে শুনি কেদারনাথ। কার কথা বলছেন বলুন তো? ভবানী উপাধ্যায় বলে এক ভদ্রলোকের। মাখনবাবুর চোখ কপালে উঠে গেল। ভবানী? ভবানীর খোঁজ করছেন আপনারা? আরে সে কথা একদিন আমাকে বলেননি কেন? আপনি তাকে চেনেন নাকি? চিনি মানে? 7 বছর থেকে চিনি। আমার পেটে আলসার সারিয়ে দিয়েছিলেন এক বড়িতে। তারপর হরিদ্বার ছাড়ার কিছুদিন আগেও আমার সঙ্গে দেখা করেছে। একটা বৈরাগ্য লক্ষ্য করেছিলাম ওর মধ্যে অবশ্য। বললে রুদ্রপ্রয়াগে যাবে। আমি বললাম বাস রুট হয়ে প্রয়াগ আর এখন সেই জিনিস নেই। তুমি যদি জপ তপ করতে চাও তো সোজা কেদারে চলে যাও। বোধহয় একটা দোটানার মধ্যে পড়েছিল, তাই কিছুদিন রুদ্রপ্রয়াগে থেকে যায়। এখন সে এখানেই আছে। সে তো বুঝলাম, কিন্তু কোথায়? শহরের মধ্যে তাকে পাবে না ভাই। সে এখন গুহাবাসী। চোরাবালি তালের নাম শুনেছ? যাকে এখন গান্ধী সরোবর বলা হয়। হ্যাঁ হ্যাঁ, শুনেছি তো। ওই চোরাবালি তাল থেকে মন্দাকিনী নদীর উৎপত্তি। কেদারনাথের পিছন দিয়ে পাথর আর বরফের উপর দিয়ে মাইল 3 যেতে হবে। হ্রদের ধারে একটা গুহায় বাস করে ভবানী। উপাধ্যায়ের অংশটা তার নাম থেকে এখন উবে গেছে। এখন সে ভবানী বাবা। একা থাকে, কাছে পিঠে আর কেউ থাকে না। কাল সকালে আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। আপনার সঙ্গে এবার দেখা হয়েছে কি? না, তবে স্থানীয় লোকের কাছে খবর পেয়েছি ফলমূলের জন্য তাকে বাজারে আসতে হয় মাঝে মাঝে। আপনি আমাদের অশেষ উপকার করলেন মিস্টার মজুমদার, কিন্তু তার অতীতের ইতিহাস কি কেউ এখানে জানে? তা তো জানতেই পারে, বললেন মাখনবাবু। কারণ সে তো চিকিৎসা এখনো সম্পূর্ণ ছাড়েনি। এই কেদারনাথের মহান্তই তো বলছিলেন যে ভবানী সম্প্রতি নাকি একটি ছেলের পোলিও সারিয়ে দিয়েছেন। তবে আমার ধারণা সে কিছুদিনের মধ্যেই আর চিকিৎসা করবে না, পুরোপুরি সন্ন্যাসী বনে যাবে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করতে চাই। ভদ্রলোক কোন দেশি তা আপনি জানেন কি? এ বিষয়ে তো তাকে কোনোদিনও জিজ্ঞাসা করিনি। তবে সে আমার সঙ্গে সবসময় হিন্দিতেই কথা বলেছে। ভালো হিন্দি, তাতে কোনো প্রদেশের ছাপ পাইনি কখনো। মাখনবাবু চলে গেলেন। লালমোহন বাবু ইতিমধ্যে আমাদের দল থেকে একটু দূরে সরে গিয়ে কার সঙ্গে কথা বলছেন। এবার এগিয়ে এসে বললেন, বিড়লা গেস্ট হাউস থেকে আমাদের তলব পড়েছে। কে ডাকছেন? প্রশ্ন করলো ফেলুদা। একজন বেটে ভদ্রলোক এগিয়ে এসে বলল, মিস্টার সিংঘানিয়া। ফেলুদার ভ্রুটা কুঁচকে গেল। আমাদের দিকে ফিরে চাপা গলায় বলল, মনে হচ্ছে এই সিংঘানিয়া এক ভদ্রলোককে সঙ্গে নিয়ে হরিদ্বারে গিয়েছিলেন উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। আমার মনে হয় একে খানিকটা সময় দেওয়া যেতে পারে। চালিয়ে। যদিও চারিদিকের অনেকগুলো বরফের পাহাড়ের চূড়াতে এখনো রোদ রয়েছে, তার কোনোটা সোনালি, কোনোটা লাল, কোনোটা গোলাপি, তবু কেদার শহরের উপর অন্ধকার নেমে এসেছে। বিড়লা গেস্ট হাউস কেদারনাথের মন্দিরের পাশেই, কাজেই আমরা 3 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। দেখে মনে হলো এখানে হয়তো এইটাই থাকবার সবচেয়ে ভালো জায়গা, অন্তত পরিচ্ছন্নতার দিক দিয়ে তো বটেই। খাবারের কথা জানি না, খাবারের ব্যাপারে এমনিতেও শুনেছি এখানে আলু ছাড়া আর বিশেষ কিছু পাওয়া যায় না। বেটে লোকটা আমাদের আগে আগে পথ দেখিয়ে বিড়লা গেস্ট হাউসের দোতলার একটি ঘরে নিয়ে গিয়ে হাজির করলো। বেশ বড় ঘর, চারিদিকে 4টে গদি পাতা, মাথার উপর একটা ঝুলন্ত লোহার ডান্ডা থেকে বেরোনো 3টে হুকে টিম টিম করে 3টে বাল্ব জ্বলছে। কেদারনাথে ইলেকট্রিসিটি আছে বটে, কিন্তু আলোর কোনো তেজ নেই। আমরা মিনিটখানেক অপেক্ষা করাতেই
যিনি আমাদের আহ্বান করেছিলেন তার আবির্ভাব হলো। যা ভাবা যায় সেটা যখন না হয় তখন মনের অবস্থাটা আবার স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগে। সিংঘানিয়ার নামটার সঙ্গে সিংহের মিল আছে বলেই বোধহয় ব্যক্তিত্ব সম্পন্ন কাউকে আশা করেছিলাম। যিনি এলেন তার মাঝারি গড়ন, মেজাজে মাঝারি গাম্ভীর্য, গলার স্বর সরুও নয় আবার মোটাও নয়, শুধু একটা মোটা পাকানো গোপে বলা যায় কিছুটা ভারিক্কির ভাব এসেছে। মাই নেম ইজ সিংঘানিয়া, বললেন ভদ্রলোক। প্লিজ সিট ডাউন। আমরা তিনজনে দুটো গদিতে ভাগাভাগি করে বসলাম। সিংঘানিয়া বসলেন তৃতীয় গদিতে, সোজা আমাদের দিকে মুখ করে। কথা হলো ইংরেজি হিন্দি মিশিয়ে। সিংঘানিয়া বললেন, আপনার খ্যাতির সঙ্গে আমি পরিচিত মিস্টার মিটার, কিন্তু আলাপ হবার কখনো সৌভাগ্য হয়নি। ফেলুদা বলল, বিপদে না পড়লে তো আর আমার ডাক পড়ে না, তাই আলাপ হবার সুযোগও হয়নি। আমি অবশ্য আপনাকে বিপদে পড়ে রাখি। তা জানি, বলল ফেলুদা। আপনার নামও কিন্তু আমি শুনেছি। অবশ্য সিংঘানিয়া তো অনেক আছে, কাজে যার নাম শুনেছি তিনিই আপনি কিনা তা ঠিক বলতে পারবো না। আই এম ভেরি ইন্টারেস্টেড টু নো আপনি কিভাবে আমার নাম শুনলেন। আপনি হরিদ্বারে গিয়েছিলেন কখনো? সার্টেনলি। সেখানে ভবানী উপাধ্যায় বলে একজনের সঙ্গে দেখা করেছিলেন কি? করেছিলাম বই কি, কিন্তু আপনি সেটা জানলেন কি করে? উপাধ্যায়ের বাড়িওয়ালা আমাকে বলেছিলেন যে মিস্টার সিংঘানিয়া এবং আরেকজন ভদ্রলোক উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আর কিছু বলেননি উনি? বলেছিলেন যে উপাধ্যায়কে নাকি আপনি লোভের মধ্যে ফেলে দিয়েছিলেন, কিন্তু উপাধ্যায় সেটা কাটিয়ে ওঠে। হোয়াট এ স্ট্রেঞ্জ ম্যান দিস উপাধ্যায়। আমি এমন লোক আর দ্বিতীয় দেখিনি। ভেবে দেখুন মিস্টার মিটর, লোকটার রোজগার মাসে 500 টাকার বেশি নয়, কারণ গরিবদের সে বিনা পয়সায় চিকিৎসা করে। সেই লোককে আমি 5 লাখ টাকা অফার করলাম। আপনি জানেন বোধহয় যে ওর কাছে একটা অত্যন্ত ভ্যালুয়েবল লকেট আছে। খুব সম্ভবত এককালে সেটা ট্রাভাস্কর মহারাজের ছিল। সে তো জানি, কিন্তু আমার জানার কৌতূহল হচ্ছে আপনি এই লকেটটার খবর জানলেন কি করে? ওটা তো রাজার 5-6 জন খুব কাছের লোক ছাড়া আর কারোর কাছে বিশেষ প্রচার হয়নি। আমি খবরটা জেনেছিলাম সেই কাছের লোকেদের একজনের কাছ থেকে। আমার জুয়েলারি ব্যবসা আছে দিল্লিতে। আমার কাছে এই লকেটের খবর আনে রূপনারায়ণগড়ের ম্যানেজার মিস্টার পুরীর ছেলে দেবীশঙ্কর পুরী। সে আমাকে লকেটটা কিনতে বলে। ন্যাচারালি হি এক্সপেক্টেড এ পার্সেন্টেজ। আমরা গেলাম হরিদ্বার। উপাধ্যায় রিফিউজ করলেন আমাদের। পুরী উৎসাহ চলে গেলেও আমি ওটাও কেনার লোভ ছাড়তে পারছি না। আমার মনে হয় এখন চেষ্টা করলে হয়তো পাওয়া যাবে। তখন তিনি ডাক্তারি করছিলেন, লোকের সেবা করছিলেন। এখন হি ইজ এ সন্ন্যাসী। একজন গৃহত্যাগী সন্ন্যাসী ওইরকম একটা পার্থিব সম্পত্তির উপর কোনো আসক্তি থাকবে, এটা ভাবতে একটু অদ্ভুত লাগছে না? আমি চাই শেষ আরেকবার ওকে অ্যাপ্রোচ করতে। বেশ তো, তা করুন না। দ্যাট ইজ ইম্পসিবল মিস্টার মিটার। কেন বলুন তো? উনি এমন জায়গায় থাকেন যেখানে আমার পক্ষে যাওয়া অসম্ভব। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? হ্যাঁ, করুন। হোয়াই আর ইউ হিয়ার? প্রধানত ভ্রমণের উদ্দেশ্যে। তবে উপাধ্যায় লোকটার উপর আমার একটা শ্রদ্ধা রয়েছে। তার যদি কোনো অনিষ্ট হচ্ছে দেখি তাহলে কিন্তু আমি বাধা দেব। ইউ আর অ্যাক্টিং অ্যাজ এ ফ্রি এজেন্ট। আপনাকে কেউ এমপ্লয় করেনি? না। আপনি আমার হয়ে একটা কাজ করবেন কি? কি কাজ বলুন? আপনি উপাধ্যায়ের সঙ্গে দেখা করে তাকে বুঝিয়ে বলে লকেটটা এনে দিন। আমি আপনাকে 5 লাখের 10% দেব। উনি যদি নিজে টাকাটা না নেন তাহলে ওর যদি কোনো উত্তরাধিকারী থাকে তাকে আমি টাকা দেব। কিন্তু এই লকেট সম্বন্ধে ইন্টারেস্টেড আরো কয়েকজন এখানে রয়েছে, আপনি জানেন সেটা? রূপনারায়ণগড়ের ছোট কুমার তো? আপনি জানেন তাহলে? জানতাম না।
আজ বিকালে ভার্গব বলে এক সাংবাদিক এসেছিল। কেদারে এসেও যে সাংবাদিকদের উৎপাত সহ্য করতে হবে সেটা ভাবিনি। যাই হোক, সেই খবরটা দিল। কিন্তু ছোট কুমার তো ফিল্ম তুলতে এসেছে শুনলাম। জানি, কিন্তু তাতে উপাধ্যায় আর লকেটের একটা বড় ভূমিকা আছে। সিংহানিয়ার চেহারাটা এবার একটা ইঁদুরের মতো হয়ে গেল। সে হাত জোর করে বলল, দোহাই মিস্টার মিটার, প্লিজ হেল্প মি। আপনি ভার্গবকে এসব নিয়ে কিছু বলেননি তো? পাগল, আমি বলেছি তীর্থ করতে এসেছি। কেদারে আসার আর কোনো কারণ থাকার দরকার আছে কি? ভার্গব লোকটাও উপাধ্যায়ের সম্বন্ধে ইন্টারেস্টেড, তবে খবরের কাগজের খোরাক হিসাবে। আপনি কিন্তু এখনো আমার কথার কোনো উত্তর দেননি। মিস্টার সিংহানিয়া, আমি এইটুকু বলতে পারি যে আপনার প্রস্তাব আমি উপাধ্যায়কে জানাবো। তবে আমার ধারণা, তিনি যদি রকেটটা নিচে না রাখেন তবে সেটা হয়তো অন্য কাউকে দিয়ে যেতে চাইবে। কাজেই এখন কোনো পাকাপাকি কথা বলার দরকার নেই। তখন অবস্থা বুঝে ব্যবস্থা হবে, কেমন? ভেরি গুড, ভেরি গুড। বাইরে রাত। কেদার শহর ঝিমিয়ে পড়েছে। বাড়ির বাতি, রাস্তার বাতি, দোকানের বাতি সবই যেন ধুঁকছে। তারই মধ্যে এক জায়গায় বেশ একটা উজ্জ্বল আলো দেখে অবাক হয়ে এগিয়ে গিয়ে দেখি ছোট কুমার পবনদেও একটা ব্যাটারির আলো জ্বালিয়ে কেদারের গলির ফিল্ম তুলছে। আমাদের দেখে শুটিং থামিয়ে ফেলুদাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, উপাধ্যায়ের কোনো খবর পেলেন? ফেলুদা উত্তর না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করল, আপনি উঠেছেন কোথায়? এখানে পান্ডারা ঘর ভাড়া দেয়, জানেন তো? তারই একটাতে রয়েছে। এই বাইরের রাস্তা দিয়ে দুটো বাড়ির পরে ডান দিকের বাড়ি। ঠিক আছে, আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি, বলল ফেলুদা। আমরা এগিয়ে গেলাম আমাদের ধর্মশালার দিকে। লালমোহনবাবু হঠাৎ মন্তব্য করলেন, ছোট কুমার কেমন লোক জানি না মশাই, কিন্তু সিংহানিয়া লোকটা কিন্তু একটা আস্ত ধরিবাজ আছে। কি করে জানলেন? ফেলুদা প্রশ্ন করল। আপনি যেখানে বসেছিলেন সেখান থেকে বোধহয় দেখতে পাননি, কিন্তু আমি দেখলাম লোকটার কোটের বাঁ পকেটে একটা ক্যাসেট রেকর্ডার। কথা শুরু হওয়ার আগে সে টুক করে চালু করে দিল। ধরিবাজের উপর আবার ধরিবাজ তরও হয়, জানেন তো? ফেলুদা তার পকেট থেকে মাইক্রো ক্যাসেট রেকর্ডারটা বার করে দেখিয়ে দিল। আপনি কি ভাবছেন যে এটা আমি? ফেলুদার কথা শেষ হলো না, কারণ কাঁধে একটা ঘা খেয়ে সে ততক্ষণে মাটিতে পড়ে গেছে। গলির এই অংশটা নিরিবিলি, সেই সুযোগে পাশে কোনো গলি থেকে একটা লোক আচমকা বেরিয়ে এসে এই কাণ্ডটা করেছে। মুহূর্তের মধ্যে একটা তুলকালাম কাণ্ড হয়ে গেল। লোকটা মেরেই পালাচ্ছিল, আমি তার উপর ঝাঁপ দিয়ে পড়ে তার কোমরটা দু হাতে জাপটে ধরে তাকে দেয়ালে চেপে ধরলাম। সেও পাল্টা চাপ দিয়ে আমাকে ঠেলে দিয়ে সরিয়ে পালাতে যাচ্ছিল। এমন সময় লালমোহনবাবু হাতের অস্ত্রটা দিয়ে তাকে এক ঘায়ে ধরাশায়ী করে দিলেন। অস্ত্রটা আর কিছুই না, গৌরীকুণ্ডে 2 টাকা দিয়ে কেনা সেই লোহা লাগানো লাঠি। স্পষ্ট দেখতে পাচ্ছি লোকটার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেই অবস্থাতেই সে আবার উঠে এক দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। এদিকে ফেলুদা উঠে বসেছে, বোঝাই যাচ্ছে সে বেশ কাবু। আমরা দুজন দুদিক থেকে তাকে তুলে ধরলাম। আমাদের ধর্মশালায় পৌঁছে গেছি। শেষ পথটুকু ফেলুদা শুধু একটা কথাই বলল, কি ধরেও তাহলে গুন্ডা এসে পৌঁছে গেছে। কপাল চড়ে আমাদের পাশের ঘরে একজন বাঙালি ডাক্তার পাওয়া গেল, নাম অধীর সেন। অধীরবাবু আবার ফেলুদাকে চিনে ফেললেন। কাজেই যত না জখম, তার তুলনায় শুশ্রূষাটা একটু বেশিই হলো। ডান কাঁধের একটা জায়গায় কেটে গিয়েছিল, সেখানে ওষুধ দিয়ে ব্যান্ডেড দিয়ে দিলেন। বললেন, ফ্র্যাকচার হয়েছে কিনা সেটা এক্সরে না করলে বোঝা যাবে না। ফেলুদা বলল, ফ্র্যাকচারই হোক আর যাই হোক, আমাকে বিছানায় শুইয়ে রাখতে পারবেন না, এটা আগে থেকেই বলে দিচ্ছি। ফির কথা জিজ্ঞাসা করাতে ভদ্রলোক জিপ টিপ কেটে একাকার। তবে ব্যাপারটা কি জানেন মিস্টার মিত্তির, এ নিয়ে আমার 3 বার হলো কেদার,
প্রাকৃতিক সৌন্দর্য যেমন ছিল তেমনই আছে, কিন্তু ক্রমে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ঢুকে পড়ছে শহরে। এর জন্য দায়ী কি জানেন তো? আমাদের এই যানবাহনের সুব্যবস্থা। একদিক থেকে ভালো করেন তো অন্য দিক থেকে খারাপ ঢুকে পড়ে। এই তো দেখে আসছি জগতের নিয়ম যাকে বলে। কালীকমলের ম্যানেজার নিজের বুদ্ধি খাটিয়ে এখানকার পুলিশকে খবর দিয়ে আনিয়ে নিয়েছিলেন। ফেলুদা তার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কথা বলল। বুঝতে পারলাম যে নানা রকম নির্দেশ দেওয়া হলো এবং সবই দারোগা সাহেব অতি মনোযোগের সঙ্গে শুনে নিলেন। পুলিশ চলে যাবার পর সাংবাদিক মিস্টার ভার্গব এসে হাজির। শুনলাম আপনার লাইফের উপর একটা অ্যাটেম্প্ট হয়ে গেছে। গোয়েন্দাদের জীবনে এ তো দৈনন্দিন ঘটনা মিস্টার ভার্গব। এখানকারই কোনো গুন্ডা হয়তো পকেট মারতে চেয়েছিল, কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি। আপনি বলতে চান আপনার কোনো তদন্তের সঙ্গে এর কোনো কানেকশন নেই? তদন্ত? তদন্ত আবার কোথায়? আমি তো এখানে এসেছি উপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। ভালো কথা। তিনি কোথায় থাকেন সে খবর পেয়েছেন কি? আপনি পেয়েছেন? উপাধ্যায় বলে এখানে কেউ কাউকে চেনে না। তাহলে হয়তো ভদ্রলোক নিজের নাম বদলে ফেলেছেন। তাই হবে হয়তো। ফেলুদা আসল ব্যাপারটা বেমালুম চেপে গেল। ভার্গব কিছুটা নিরাশ হয়ে যেন চলে গেলেন। কাল সকাল সকাল উঠতে হবে বলে আমরা 8:30টার মধ্যে পুরি তরকারি খেয়ে নিয়ে শুয়ে পড়ার আয়োজন করতে লাগলাম। এই সময় ফেলুদা যে ব্যাপারটা করলো সেটা কিন্তু আমি আর লালমোহন বাবু মোটেই অ্যাপ্রুভ করতে পারলাম না। ও বলল, তোরা দুজন শুয়ে পড়, আমি একটু ঘুরে আসছি। ঘুরে আসছো মানে? আমি অবাক ও কিছুটা বিরক্ত হয়ে প্রশ্ন করলাম। আমি জানি ওর কাঁধে এখনো বেশ ব্যথা। কোত্থেকে ঘুরে আসছো? ছোট কুমারের সঙ্গে একবার দেখা করা দরকার। সে কি, তুমি সোজা এনিমি ক্যাম্পে চলে যাবে? আমার এরকম অনেকবার হয়েছে রে তোপসে। একটা চোট খেলেই বুদ্ধি খুলে যায়। এবারও তাই হলো। পবন দেও আমাদের শত্রু নন। তবে আসল শত্রু কে সেটা জানতে পারবে খুব শীঘ্রই। কিন্তু তুমি যে বেরোবে বলছো, আর শত্রু যদি এখন ওত পেতে থাকে তাহলে? আমার সঙ্গে অস্ত্র আছে, তোরা শুয়ে পড়। আমি যখনই ফিরি না কেন কালকের প্রোগ্রামের কোনো চেঞ্জ নেই। গান্ধী সরোবর, ভোর 4:30টায় রওনা হচ্ছে। সঙ্গে রিভলভার আর একটা বড় টর্চ নিয়ে ফেলুদা চলে গেল। তোমার দাদার সাহসের জবাব নেই, বললেন জটায়ু। ফেলুদা কাল রাত্রিতে কখন ফিরেছে তা জানি না। সেটা ওকে আর জিজ্ঞাসা করলাম না, কারণ ও দেখলাম 4:30টার মধ্যেই রেডি হয়ে আছে। আমরা দুজনে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নেওয়ার পর তিনজনে একসঙ্গে বেরিয়ে পড়লাম। বাইরে এখন ফিকে ভোরের আলো। রাস্তার বাতিগুলো এখনো টিমটিম করে জ্বলছে। কেদারনাথের মন্দির ছাড়িয়ে খোলা জায়গায় পড়ে ফেলুদা হঠাৎ জিজ্ঞাসা করলো, তুই যে জিভ আর দাঁতের ফাঁক দিয়ে খুব জোরে শীষ দিতিস, সেটা এখনো পারিস? আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ তা পারি বই কি। ফেলুদা বলল, আমি যখন বলবো তখন দিবি। আমরা তিনজনেই সঙ্গে লোহার স্পাইক দেওয়া লাঠি এনেছিলাম। তা না হলে মাঝে মাঝে বরফে ঢাকা এই পাথুরে পথ দিয়ে হাঁটা অসম্ভব হতো। গোড়াতেই মন্দাকিনীর উপর দিয়ে একটা তক্তা ফেলা সেতু পার হতে হয়েছে আমাদের। নদী এখানে সরু নালার মতো। 3 দিকে ঘিরে যেসব তুষার শৃঙ্গ রয়েছে তার কোনোটার নাম এখনো জানা হয়নি। তাদের মধ্যে যেগুলো সবচেয়ে উঁচু সেগুলোর চূড়ায় গোলাপি আভা লক্ষ্য করা যাচ্ছে। শীত প্রচণ্ড। তারই মধ্যে কাপা গলায় লালমোহনবাবু হঠাৎ প্রশ্ন করলেন, তো 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 তোপসে তো শীষ দেবে, আমার ভূমিকাটা কি? ফেলুদা বলল,
আপনি আপনার ওই হাতের লাঠিটা প্রয়োজনে পাগলা জগায়ের মতো মাথার উপর ঘোরাবেন, তাতে আপনার বীরত্ব আর ব্যারাম দুটোই একসঙ্গে প্রমাণ হবে। বুঝেছি। আরও আধ ঘন্টা চলার পরে দেখতে পেলাম দূরে একটা ছাই রঙের মসৃণ সমতল প্রান্তর রয়েছে, চারিদিকে পাথরের মধ্যে। সেটাই যে চোরাবালিতাল বা গান্ধী সরোবর সেটা বুঝতে অসুবিধা হলো না। তবুও আমি ফেলুদার দিকে ঘাড় ফিরিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ফেলুদা, ওইটাই কি? ফেলুদা ঘাড় নাড়িয়ে বুঝিয়ে দিল, হ্যাঁ, হ্রদের পশ্চিম ধারে একটা পাথরের ঢিবি রয়েছে, সেটার মধ্যে অনায়াসে একটা গুহা থাকতে পারে। পুরো ব্যাপারটা এখনো আমাদের থেকে অন্তত 250 গজ দূরে। আমরা যেখান দিয়ে যাচ্ছি সেখানে জমিতে আলগা পাথর ছাড়াও বেশ বড় বড় শিলাখণ্ড রয়েছে। তাছাড়া বরফ জমে রয়েছে চতুর্দিকে। কিছুক্ষণ থেকে লক্ষ্য করছি যে ফেলুদার দৃষ্টিটা এদিক ওদিক ঘুরছে, ও যেন কিছু একটা খুঁজছে। এবারে দৃষ্টিটা এক জায়গায় স্থির হলো। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম আমাদের ডান দিকে একটা পাথরের আড়াল থেকে বেরিয়ে আছে ক্যামেরার তেপায়ার একটা ঠ্যাং। ফেলুদা প্রায় নিঃশব্দে সেদিকে এগিয়ে গেল, আমরা তার পেছনে। পাথরটা পেরোতেই দেখা গেল ছোট কুমার পবন দিয়েও ক্যামেরায় চোখ লাগিয়ে দাঁড়িয়ে আছে। লেন্সটা দেখেই বোঝা যাচ্ছে সেটা টেলিফোটো অর্থাৎ টেলিস্কোপের কাজ করবে। ছোট কুমারের পাশে পৌঁছাতেই তিনি বললেন, স্পষ্ট দেখা যাচ্ছে গুহাটা, কিন্তু এখনো উনি বেরোননি। এবার পরপর ফেলুদা আর আমি দুজনেই চোখ লাগালাম। লেকের জলটা স্থির, তাতে আকাশের আবছা গোলাপি রং প্রতিফলিত হয়েছে। তারপর বাঁদিকের ক্যামেরা ঘুরিয়ে দেখা গেল গুহাটা। পাথরের ফাঁকে গোজা একটা গৈরিক পতাকা রয়েছে গুহাটার ঠিক পাশে। আমাদের চারিপাশে যে শৃঙ্গগুলো সবচেয়ে উঁচু তাতে এখনই গোলাপি রোদ লেগেছে। পূবে একটা উঁচু শৃঙ্গ, তার পিছনে আকাশের লাল রং দেখে মনে হচ্ছে সূর্যটা ওখান দিয়েই উঠবে। মিনিট খানেকের মধ্যেই পূবের পাহাড়ের চূড়ার পিছন দিয়ে চোখ ঝলসানো সূর্যটা উকি দিতেই গান্ধী সরোবরটা রোদে ধুয়ে গেল। সেই সঙ্গে লক্ষ্য করলাম গুহার গায়ে রোদ পড়েছে, আর এক আশ্চর্য প্রাকৃতিক পরিবেশে এক আশ্চর্য নাটক। এইভাবে এক সন্ন্যাসী বেরিয়ে এলেন গুহা থেকে। তার দৃষ্টি সোজা পূব দিকে, যেন নতুন ওঠা সূর্যকে স্বাগত জানাচ্ছেন। তপসে, এগিয়ে চল, ফিসফিসিয়ে আদেশ এলো ফেলুদার কাছ থেকে। আমি ক্যামেরায় আছি, বললেন ছোট কুমার। আমরা তিনজন দ্রুত এগিয়ে গেলাম গুহার দিকে। এ পাথর ও পাথরের আড়াল দিয়ে আলো পড়েছে, কিন্তু কোনো শব্দ নেই। প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে কোনো একটা বিশেষ ঘটনার জন্য অপেক্ষা করছে। এবার গুহা, সন্ন্যাসী, পতাকা সবই স্পষ্ট দেখতে পাচ্ছি। আমরা উত্তর মুখে এগিয়ে চলেছি। সন্ন্যাসী আমাদের দিকে পাশ করে পূব দিকে চেয়ে আছেন। তার গেরুয়া বসনের উপর একটা খয়েরি রঙের পট্টুর চাদর। এবার একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। গুহার পূব দিকের পাথরের ঢিবির গায়ে একটা আলো নড়াচড়া করছে। সেটা যে কোনো ধাতব জিনিস থেকে প্রতিফলিত তাতে কোনো সন্দেহ নেই। এবার গুহার ঢিবির পিছন দিয়ে একটা লোক বেরিয়ে এলো। তার ওভারকোটের কলার তোলা, তাই মুখটা বোঝা যাচ্ছে না। লোকটার মাথায় একটা পশমের টুপি। তার হাতে যে জিনিসটা রোদ পড়ে চকচক করছে সেটা রিভলভার ছাড়া আর কিছুই না। সন্ন্যাসী সেই একইভাবে সামনের দিকে চেয়ে আছে। সূর্যের আলো পড়েছে তার মুখে। ফেলুদা এবার চাপা গলায় বলল, আমি এগোচ্ছি, তোরা পাথরের আড়াল থেকে দেখ। রিভলভারের আওয়াজ শুনলেই তোর সেই শীষটা দিবি। ফেলুদা নিঃশব্দে এগিয়ে গেল গুহাটার দিকে। খানিক দূরে গিয়ে সে একটা পাথরের পাশে এমনভাবে দাঁড়ালো যে সমস্ত ঘটনাটা দেখতে পায়। আমরা আছি তার 20 গজ পিছনে, কিন্তু আমরাও দেখতে পাচ্ছি নাটকের সব চরিত্রকে। ফেলুদার পকেট থেকেও এবার রিভলভার বেরিয়ে এলো। এবার সন্ন্যাসী তার দৃষ্টি ঘুরিয়েছেন বাঁ দিকে, অর্থাৎ ওভারকোটে মুখ ঢাকা লোকটার দিকে।
পর মুহূর্তে এই অপার্থিব নৈশব্দ চুরমার করে একটা রিভলভারের শব্দের সঙ্গে সঙ্গে ওভারকোট পরা লোকটা বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি টিপে বরফের উপর বসে পড়ল, আর তার হাতের রিভলভারটাও ছিটকে গিয়ে পড়ল বরফের উপর। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল ফেলুদার নির্দেশ। শীষের শব্দ দেওয়া মাত্র এ পাথর সে পাথরের আড়াল থেকে বেরিয়ে এলো পুলিশ। তোপসে, তোরা এদিকে আয়। আমরা দুজনে দৌড়ে এগিয়ে গেলাম ঘটনাস্থলের দিকে। 1 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সাধুর গুহার সামনে। সৌম্য মূর্তি গেরুয়াধারী সন্ন্যাসী এখনো যেন পুরো ব্যাপারটা অনুধাবন করতে পারেননি। আমাদের সকলের দিকেই ঘুরে ঘুরে অবাক হয়ে দেখছেন। আর যিনি মাটিতে বসে আছেন তার কবজি টিপে এবার তো তার মুখ দেখা যাচ্ছে। সে কি, ইনি যে সাংবাদিক মিস্টার ভার্গব! একজন কনস্টেবল যেন ফেলুদার কাছ থেকে নির্দেশ পাবার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। ফেলুদা বলল, আগে ওর দাড়িটা খুলুন তো। ভার্গবের দাড়িটা টেনে খুলতেই যে মুখটা বেরোলো সেই মুখটাই ম্যাজিকের মতো আশ্চর্য রকম চেনা চেনা হয়ে গেল, যখন ফেলুদা নিজে গিয়েই এক টানে মাথার টুপিটা খুলে ফেলল। আশ্চর্য জিনিস রে এই হেরেডিটি, বলল ফেলুদা। শুধু যে এর কানের লতি এর বাপের মতো তাই নয়, ইনি শীতেও করেন ডান দিকে, আর তাই একে দেখে আমার এত অস্বস্তি হতো। তার মানে কি দাঁড়ালো? ইনি উমাশঙ্কর পুরীর ছেলে দেবীশঙ্কর পুরী। এবার আমাদের সকলের দৃষ্টি গেল সন্ন্যাসীর দিকে। তার এখনো কেমন যেন মুহ্যমান ভাব। হিন্দিতে বললেন, পিস্তলের শব্দ শুনে মনটা কেমন যেন হয়ে গেছিল, কিছু মনে করবেন না। ফেলুদাও হিন্দিতে বলল, যদি কিছু মনে না করেন, আপনার কাছে যে থলিটা আছে সেটা একবার বার করা দরকার। আমরা আপনার বন্ধু, সেটা বোধহয় বুঝতেই পারছেন। ওটা আপনার গুহার মধ্যেই আছে তো? আর কোথায় থাকবে, ওই তো আমার একমাত্র সম্পত্তি। একজন কনস্টেবল গিয়ে গুহার ভিতর থেকে একটা লাল থলি বার করে নিয়ে এলো। সেটা খুলতে প্রথমে বেরোলো একটা পাকানো কাগজ। এটা রাজা চন্দ্রদেব সিং এর শিলমোহর সমেত ভবানী উপাধ্যায়কে লকেট দানের স্বীকৃতি। তারপর বেরোলো আর একটা ছোট থলি থেকে সেই বিখ্যাত সোনার লকেট বালগোপাল, যার অপরূপ সৌন্দর্য এই পরিবেশে এই সকালের রোদে আরো শতগুণ বেড়ে গেছে। এইবার ফেলুদা মুখ খুলল। তার বেস্ট হিন্দিতে সে বলল, এবার আপনার আসল পরিচয়টা দিলে কিন্তু আমাদের সকলের খুব সুবিধা হতো। আমার আসল পরিচয়? আপনার নিজের নামটাই বাংলাতে বলুন না। একদিন পরে বাংলা বলতে আপনার নিশ্চয়ই খুব ভালো লাগবে। উপাধ্যায় ফেলুদার দিকে অবাক হয়ে গিয়ে বাংলায় বললেন, আপনি বুঝে ফেলেছেন যে আমি বাঙালি? কেন বুঝবো না, বলল ফেলুদা। আপনি দেবনগরী অক্ষরে হিন্দিতে চিঠি লিখেছেন, কিন্তু আপনার ল আর বর্গজ বাংলার মতো। তাছাড়া আপনার হরিদ্বারের ঘরের তাকে একটা বইয়ের পাতার টুকরো পেয়েছি, সেটাও বাংলা। আপনার বুদ্ধি তো আশ্চর্য তীক্ষ্ণ। এবার আরেকটা প্রশ্নের জবাব দেবেন কি? কি বলুন? উপাধ্যায় কি সত্যিই আপনার পদবী? আর ভবানী কি সত্যিই আপনার নাম? আপনি কি বলছেন আমি? উপাধ্যায় কি গঙ্গোপাধ্যায়ের অংশ নয়? আর ভবানী কি দুর্গার আরেক নাম নয়? আমি যদি বলি আপনার আসল নাম দুর্গামোহন গঙ্গোপাধ্যায়, তাহলে কি খুব মিথ্যে কথা বলা হবে? ছো 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 আপনি কাকে ধিক্কার দিচ্ছেন লালমোহন বাবু? ফেলুদা বলে উঠল, ছোট কাকা। দুর্গামোহন গঙ্গোপাধ্যায় অবাক হয়ে চাইলেন লালমোহন বাবুর দিকে। ছোট কাকা, আমি যে লালু, বললেন জটায়ু। লালমোহন বাবু গিয়ে দুর্গামোহনকে ঢিপ করে প্রণাম করায় সাধু বাবা তার ভাইপোকে বুকে জড়িয়ে ধরে বললেন,
তাহলে তো আমার সমস্যার সমাধান হয়েই গেল। এই লকেট তো তোরই প্রাপ্য। ও জিনিস আমার কাছে রাখা এক বিরাট বিড়ম্বনা। তা তো বটেই। তা আমাকে দিলে আমি একটা ব্যাংকের ভল্টে রেখে দিতে পারি। আপনি তো জানেন না ছোট কাকা, আজকাল আমি ছোটদের উপন্যাস লিখে বেশ টুপাইস করছি। তবে রুচির তো আর বলা যায় না। একদিন দেখবো ঝপ করে সেল পড়ে গেছে, তখন লকেটটা থাকলে তবু একটা মানে নিজের ছেলে লকেটটা হাত করা তাল করছে জেনে উমাশঙ্করকে বাধ্য হয়ে ফেলুদাকে টেলিগ্রাম ও চিঠি পাঠাতে হয়েছিল। বাপকে হাতের মুঠোর মধ্যে রাখার ক্ষমতা দেবী শঙ্করের নিশ্চয়ই আছে। দুর্গামোহন খুন হলে লকেটটা বেহাত হয়ে যেত, এটাও ঠিক, কিন্তু বাঁচিয়ে দিয়েছিল ওই ধস। দেবী শঙ্কর আটকা পড়ে গিয়েছিল রুদ্রপ্রয়াগে। সিংহানিয়া যে এসেছিল কেদারে, সেটা একেবারে নিজের গরজে লকেটটা কেনার জন্যে। দেবী শঙ্করই লোক লাগিয়ে ফেলুদার দিকে পাথর গড়িয়ে দিয়েছিল। সেই আবার কেদারের রাত্রিবেলা গুন্ডা লাগিয়ে ফেলুদাকে জখম করবার চেষ্টা করেছিল। ছোট কুমার পবনদেও সিং অবশ্য তার ক্যামেরা দিয়ে পুরো ঘটনাটাই টেলিফটো লেন্সের জোরে বেশ কাছ থেকে তুলে রেখেছিল। দেবী শঙ্কর যে রিভলভার বার করে দুর্গামোহনের দিকে তাক করেছিল, সেটা স্পষ্ট বোঝা যাবার কথা। আপাতত ছোট কুমারের আর ফিল্ম নেই, কিন্তু দিল্লি থেকে স্টক এলে পরে দুর্গামোহনের একটা সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা প্রকাশ করল। দুর্গামোহন আপত্তি করলেন না, বরং বললেন, একজন রাজার আশ্চর্য দরাজমনির কথাটা বিশ্বের লোকের কাছে গোপন থাকে কেন? আমি টেলিভিশনের ক্যামেরায় নিশ্চয়ই বলবো আমার সোনার বালগোপাল পাওয়ার কথা। পবনদেও বললেন, কিন্তু বালগোপাল তো আর আপনার কাছে থাকছে না। না। বললেন দুর্গামোহন, সেটার ছবি তুলতে চাও তো আমার ভাইপোকে বলো। পবনদেও লালমোহন বাবুর দিকে ফিরে বললেন, আপনার বাড়ি গিয়ে আমি লকেটটার ছবি তুলতে পারি কি? জটায়ু তার সবচেয়ে বেশি সাহেবী উচ্চারণে বললেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। শেষ হলো আমাদের কাহিনী। কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানান। কোনো সাজেশন দেওয়ার থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। আমরা আবার ফিরে আসব এরকমই কোনো রহস্যজনক গল্পকে নিয়ে। আপাতত বিদায়।